সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের গুণগত রসায়নের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমরা কি চেক করব। আর তোমরা যারা শুনতে পাচ্ছ তারা করো, আর ক্লাসটা একটু শেয়ার করে দিও যাতে করে তোমাদের বন্ধু বান্ধবরা দেখতে পারে। আমাকে একটু জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, আমি একটু চেক করে নিই, তারপর হচ্ছে আমরা মূল আলোচনাতে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা একটু দিব, তারপর হচ্ছে আলোচনা যাওয়ার সব কিছু ঠিক আছে কিনা একটু জানাইও। সাউন্ড ঠিক আছে, চেক করে নিই একটু। আমাদের এই লাইভটা জাহিজ ক্যাম্প ক্লিনিক ছাড়াও প্রতিজ্ঞা পেজে লাইভ হচ্ছে, প্রতিজ্ঞা পেজ এবং গ্রুপ থেকে। তোমরা একটু কষ্ট করে প্রতিজ্ঞা পেজেও যেতে পারো। আমি একটু সাউন্ড শোনাচ্ছি, আচ্ছা ফাইন, আমাদের সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি একটু চেক করতেছি, হ্যাঁ সাউন্ডটা ঠিক আছে। জাহিজ ক্যাম্প ক্লিনিক ছাড়াও প্রতিজ্ঞা পেজে লাইভ হচ্ছে। ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের শোনা যাচ্ছে, রাইট, ওকে। সো প্রথমে একটু সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সেটা হচ্ছে যে আমাদের যে টপিকটা আজকে দেখতে পাচ্ছ এটা মূলত এইচএসসির সিলেবাসে নাই। অর্থাৎ আমাদের যে সিলেবাস ছিল, সিলেবাসের প্রত্যেকটা বইয়েরই গভর্নমেন্ট কর্তৃক একটা, সরকার কর্তৃক একটা অনুমোদিত সিলেবাস থাকে, সেই সিলেবাসে এই টপিকটা নাই। অনেক বইতে টপিকটা নিয়ে আলোচনা নাই, কিন্তু এখানে পড়াতে হচ্ছে এই কারণেই যে কারণ এখান থেকে প্রত্যেকটা বছরই বিশেষ করে বুয়েট, চুয়েট, কুয়েট, টুয়েট এবং ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো, সেখান থেকে প্রত্যেকটা বছরই এখান থেকে প্রশ্ন আসে। তো সেই কারণে আমাদেরকে অবশ্যই এই টপিকটা পড়তে হবে এবং জানতে হবে। আমি চেষ্টা করব প্রত্যেকটা, বিশেষ করে বুয়েটে আসা প্রশ্ন, চুয়েট, কুয়েট, টুয়েটে আসা যে তোমার ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে। এরপরে হচ্ছে আমরা লাস্টে কতগুলো এমসিকিউ আছে, যে এমসিকিউগুলো হয়তো সহজ কিন্তু সহজ না, মানে দেখতে মনে হবে সহজ, অনেক সহজ না, এই ধরনের কতগুলো এমসিকিউ আলোচনা করে আমাদের এই ক্লাসটা ইনশাল্লাহ শেষ করব। তো তোমরা যারা আমাদের ক্লাসটা দেখতে পাচ্ছ তারা একটু কষ্ট করে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে। শেয়ার করে তো বন্ধুবান্ধব অথবা মেনশন করতে পারো। আর আমরা দেখি কী অবস্থা। যদি তোমরা শেয়ার এবং মেনশন করো, সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীকে আমাদের লাইভ চলাকালীন সময়ে আমরা কিছু একটা পুরস্কার দিতে চাই। তো যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবা তাদেরকে আমি, তাদের থেকে একজনকে লটারির মাধ্যমে একটা জার্সি গিফট করব ইনশাল্লাহ। ঘোষণা দিয়ে দিলাম, ঠিক আছে? যদিও প্রিভিয়াসলি কোনো ঘোষণা দিলাম না, এখন ঘোষণা দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, ঠিক আছে, একটু সবাই শেয়ার করে দাও। ওকে ফাইন, আজগর ইউ ক্যান। ওকে, আমরা শুরু করতেছি। প্রথমে একটু খেয়াল করো যে যে নিউক্লিক বিক্রিয়া, নিউক্লিয়াসে কী থাকে আমরা জানি, যে সবাই জানি যে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। তো এই এনার্জিগুলো বা নিউক্লিক বিক্রিয়ার ফলে প্রচুর পরিমাণে এনার্জি উৎপন্ন হয়। এই এনার্জিগুলো আমাদের অনেক কাজে লাগে। বিশেষ করে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটাও একটা নিউক্লিক বিক্রিয়ার উৎস, বা সেই নিউক্লিক বিক্রিয়ার কারণে আমরা বিদ্যুৎটা পাচ্ছি, বা এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার যে প্রসেসগুলো সেগুলো হচ্ছে। অ্যাকচুয়ালি মূলত বেসিক একটু কথা বলি, বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা যখন আসছে, অ্যাকচুয়ালি মূলত এই পারমাণবিক বিক্রিয়াগুলো থেকে হিট উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। ওই তাপটা উৎপন্ন হওয়ার কারণে যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে যে পানি আছে সেই পানিগুলোকে ব্যাপার করা হয়, মানে কি বাষ্প করা হয়। ওই বাষ্পটা যখন বের হয় তখন এখানে টারবাইন থাকে, টারবাইনটা ঘুরে। ওই টারবাইনটা ঘোরার কারণে মূলত বিদ্যুৎ উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি মানে নিউক্লিক বিক্রিয়া যে হচ্ছে এটার কারণে মূলত হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে বা শক্তি উৎপন্ন হচ্ছে। এই তাপ শক্তিকে আমরা যখন কি করছি, যে আমরা পানিগুলো উত্তপ্ত করছি, আর পানিগুলো উত্তপ্ত করার পর প্রচুর পরিমাণে ভ্যাপার বা গ্যাস উৎপন্ন হচ্ছে, বাষ্প উৎপন্ন হচ্ছে। এই বাষ্পগুলো, শক্তিগুলো টারবাইনকে কী করছে, ঘুরাচ্ছে বা টারবাইন দিয়ে ঘুরছে, সেম ঘটনা। তো এই কারণে আমরা যে বিদ্যুৎটা পাই সেটা টারবাইনটা ঘুরার কারণে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। সো এটা হয়তো অনেকে জানো না। আবার সেম ঘটনা আবার এমনও হতে পারে, আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের যে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আছে, যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুতের ব্যাপারটাও অনেকটা এরকম। আমি একটু সাউন্ডটা মিউট করি। ওকে ফাইন, সাউন্ডটা একটু মিউট করলাম, ফাইন, মিউট করেছি, ওকে ডান।
প্রচুর পরিমাণে মেসেজ আসছে। আচ্ছা, তো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের যে ব্যাপারটা সেটাও হচ্ছে কি, আমাদের যখন পানিগুলো, অর্থাৎ এখানে একটা বাঁধ দেওয়া আছে, ওই বাঁধ দেওয়ার পানিগুলো যখন উপর থেকে নিচে যায় অভিকর্ষজ ত্বরণের প্রভাবে, তার মানে কি এগুলো যখন যায় নিচে যায়, তখন এখানে একটা টারবাইন বসানো থাকে। তো টারবাইনটা ঘুরে, দেন টারবাইন ঘুরলে ওই টারবাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো টারবাইন মূলত হচ্ছে মানে বৈদ্যুতিক মোটরের একটা পাখা, অর্থাৎ ওখানে একটা মানে তোমার জেনারেটর বলবো, আমি মোটর বলবো না, জেনারেটর বলবো, জেনারেটরের একটা পাখা, অর্থাৎ ওইটা ঘুরলে আমরা জানি, সবাই জানি ওখানে চুম্বক থাকে। চুম্বক যদি আমরা জানি ঘূর্ণনত অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে একটা তার পরিবাহী তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এগুলো হয়তো তোমরা পদার্থবিজ্ঞানে ভালো করে পড়বা। তো জাস্ট আমাদের মেইন যে কথাটা নিউক্লিক বিক্রিয়া নিয়ে আমি কথা বলছিলাম, সেটা নিয়ে আমি আসলাম। এবার আসো আমরা আমাদের আলোচনাতে যাব। নিউক্লিক বিক্রিয়াকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, তারপর নিউক্লিক ফিশন, আর একটা নিউক্লিক ফিউশন। তো এই নিউক্লিক বিক্রিয়াকে 3 ভাগে যে ভাগ করছি, এই 3 ভাগেরটা একটু সবাই দেখে নাও। প্রথমে তুমি দেখো ট্রান্সমুটেশন যে বিক্রিয়াটা, এটা মূলত হচ্ছে নতুন মৌল সৃষ্টি, অর্থাৎ নতুন মৌল সৃষ্টি হবে। অর্থাৎ আমরা অতিরিক্ত ভারী না, মানে যেগুলার ভর, যে সমস্ত মৌলের ভর একটু কম থাকে, তো সেই সমস্ত মৌলগুলো যখন একে অপরের সাথে কী হয়, আমরা যে তীব্র গতিতে আঘাত করি, তাহলে দেখো কোনো স্থায়ী নিউক্লিয়াসে, যে কোনো মৌলের স্থায়ী নিউক্লিয়াসের উচ্চ গতিশীল নিউট্রন ও প্রোটন অথবা আলফা কণা দ্বারা যদি আমি আঘাত করি, তখন সেক্ষেত্রে তারা কি হয়, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে এবং নতুন মৌলে পরিণত হয়। এই ব্যাপারটার নামই হচ্ছে ট্রান্সমুটেশন। তাহলে ট্রান্সমুটেশন বিক্রিয়াতে আমরা মাথায় রাখবো ভর, অর্থাৎ যে ইয়াগুলো থাকবে, যে আমাদের পরমাণুগুলো থাকবে, সেই পরমাণুগুলো ভরটা অপেক্ষাকৃত কম হবে। তো সেটাকে যদি আমি উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করতে পারি, আলফা কণা দ্বারা আঘাত করতে পারি, এখানে 2+, তো তাহলে সেক্ষেত্রে নতুন কি উৎপন্ন হবে বলো, নতুন পরমাণু উৎপন্ন হবে। আমরা জানি যে কোনো একটা পরমাণু যদি, মানে পরমাণু নিউক্লিয়াস যদি ভেঙে যায়, তাহলে নিউক্লিয়াস ভেঙে গেলে যদি প্রোটন সংখ্যা আলাদা হয়ে যায়, তাহলে আমরা জানি প্রোটন সংখ্যাকে দিয়েই আমরা পরমাণুকে চিনতে পারি। তাহলে কোনো একটা পরমাণুর জন্য প্রোটন সংখ্যা হচ্ছে কনস্ট্যান্ট, মনে রাখবা। আমি আবারও বলছি, কোনো একটা পরমাণুর জন্য প্রোটন সংখ্যা কনস্ট্যান্ট, তার মানে পরমাণুকে চিনব কি দিয়ে, প্রোটন নাম্বার দিয়ে। অর্থাৎ যদি বলে যে 6 প্রোটন নাম্বার, তাহলে তুমি কার্বন মনে করবা। যদি আমি বলি যে 8, তাহলে অক্সিজেন মনে করবা। যদি বলি প্রোটন সংখ্যা 9, তাহলে কি মনে করবা, ফ্লোরিন মনে করবা। তো তাহলে একটা পরমাণুকে চেনা যায় কি দিয়ে, প্রোটন সংখ্যা দিয়ে। দেখো খেয়াল করো, নিউট্রন সংখ্যা সমান থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু একটা মোলের প্রোটন সংখ্যা কনস্ট্যান্ট, এটা মনে রাখবা। এই কারণে প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যাওয়া মানে হচ্ছে পরমাণুটাই চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে 21 ছিল, স্ক্যান্ডিয়াম ছিল, তো ওইখান থেকে সেটা কিসে পরিণত হচ্ছে, তুমি দেখো ক্যালসিয়ামে পরিণত হচ্ছে। তো তাহলে এই ক্যালসিয়াম যে উৎপন্ন হচ্ছে, তার পারমাণবিক সংখ্যা হয়ে যাচ্ছে 20। আর এখানে প্রোটন, আমরা সবাই জানি এটা হচ্ছে একটা প্রোটন উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। আর প্রোটনের আমরা জানি পারমাণবিক সংখ্যা 1, ওইটাকে হাইড্রোজেনও বলতে পারি আমরা। তো এখানে প্রোটন নাম্বার দিয়ে আমরা পরমাণুকে নির্ধারণ করতে পারি। ঠিক সেমভাবে নিকেলকে যদি আমরা প্রোটন দ্বারা আঘাত করি, দেন আমরা কি পাচ্ছি, কপার পাচ্ছি এবং নিউট্রন পাচ্ছি। তো ভিন্ন মৌল পরিণত হচ্ছে। এই ধরনের নর্মাল বিক্রিয়াগুলোকে আমরা কি বলি, ট্রান্সমুটেশন বিক্রিয়া। অর্থাৎ স্থায়ী নিউক্লিয়াস, এখানে একটু মনে রাখবা, স্থায়ী নিউক্লিয়াসকে উচ্চ গতিসম্পন্ন স্থায়ী নিউক্লিয়াস। এখানে মাথায় রাখবা যে যখন নিউক্লিক ফিশন বা ফিশন বিক্রিয়া যখন হবে, তখন সেক্ষেত্রে ভেঙে যাবে, তার মানে উচ্চ ভরটা একটু বেশি হবে। তো আমরা মানে এটাকে যদি আমি একটু উদাহরণ দিই, আমি একটু গভীরভাবে বলতে চাচ্ছি, উদাহরণ দিই, তাহলে তুমি একটু খেয়াল করবা। মনে করো একটা মানুষের টাকা পয়সা অনেক কম, যে মানুষের টাকা পয়সা একটু কম থাকে, সেই মানুষ সাধারণত মানে অহংকার কম থাকে, তারপর হচ্ছে তার চলাফেরাতে নির্মলতা থাকে বা নর্মাল অবস্থায় থাকে। কিন্তু যার কাছে একটু টাকা পয়সা বেশি থাকে, তার একটু কি থাকে বলো তো, অস্থির প্রভাব থাকে, গরম থাকে, মানে যেটা বলবে ঠাস ঠাস কিছু একটা করে ফেলতে চায়। তো সাধারণত যে সমস্ত মৌলসমূহের, অর্থাৎ 40-এর পারমাণবিক সংখ্যা 40, অর্থাৎ প্রোটন সংখ্যা 40-এর বেশিওয়ালাগুলা, সাধারণত, আমি আবার বলছি সাধারণত 40-এর বেশিওয়ালাগুলো সাধারণত এই যে অস্থিতিশীল, তাদের কেন্দ্রের মধ্যে প্রোটন এবং নিউট্রনের যে আধিক্য আছে, এই আধিক্যের কারণে তাদের মধ্যে একটা অস্থিতিশীলতা বিরাজ করে। এই অস্থিতিশীলতার ফলটাই হচ্ছে নিউক্লিক ফিশন বা ফিউশন বিক্রিয়া। একটু মাথায় রাখবা, গরম গরম ভাব থাকবে এটাই। তো তাহলে আমরা সহজ কথায় আসি যে নিউক্লিক ট্রান্সমুটেশন বিক্রিয়াতে স্থায়ী নিউক্লিয়াস উচ্চ গতিশীল নিউট্রন, প্রোটন অথবা আলফা কণা দ্বারা আঘাত করলে, তখন পরমাণু নিউক্লিয়াসের আঘাত করার ফলে নতুন মৌল সৃষ্টি হবে, এটাকে ট্রান্সমুটেশন বিক্রিয়া বলে। আর ট্রান্সমুটেশন বিক্রিয়ার ফলে কি হয়, নতুন মৌল সৃষ্টি হয়। দেখো নতুন মৌল সৃষ্টি হয়। আর যদি শক্তি উৎপাদন করতে চাও, মানে এনার্জি উৎপাদন যদি করতে চাও, তাহলে আমাদের এই দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিক ফিশন আর একটা হচ্ছে নিউক্লিক ফিউশন বিক্রিয়া। তো আমরা এখন দেখব নিউক্লিক ফিশন এবং ফিউশন বিক্রিয়া দেখার আগে আমি কয়েকটা কথা তোমাদেরকে একটু বলে নিতে চাই, কয়েকটা বেসিক কথা বলে নিতে চাই। একটু মাথায় রাখবে বেসিক কথা, এটা হচ্ছে বেসিকটাকে একটু খেয়াল করো। যে আমরা জানি যে আলফা, বিটা, গামা, এই যে আলফা কণা মানে হচ্ছে, এই যে আলফা কণা
তো আমরা জানি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলি, আমরা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা আলফা কণা বলি। তো তাহলে এই আলফা কণার সংকেতটাকে আমরা এভাবে লিখতেছি যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এরপরে দেখো আমরা যদি বিটা কণা লিখি, যে বিটা লিখি, বিটা কণা বলি, তো তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কি হচ্ছে বলতো, এই বিটা হচ্ছে এই ইলেকট্রন, তো এখানে 0 এখানে -1, তাহলে এটাকে বিটা মাইনাসও বলা হয়। কিন্তু যদি আমরা নিউট্রন লিখি, যে নিউট্রন, তাহলে এখানে হচ্ছে নিউট্রনে কি থাকে বলতো, নিউট্রনের হচ্ছে যে কি কোনো পারমাণবিক সংখ্যা থাকে না, 0 1 থাকবে, তাহলে এটা কি নিউট্রন বলা, যে নিউট্রন। নিউট্রনের সংকেত অনেকেই জানো, তারপর একটু জেনে রাখা ভালো। তারপর হচ্ছে দেখো আলফা বিটা গামা, গামা রশ্মি যেটা আছে, গামা কণা বলা যাবে না, গামা রশ্মি বলতে আমরা, কারণ গামা রশ্মি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক যে রশ্মি, সেটা ইলেকট্রোম্যাগনেটিক, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কণা না, এটা রশ্মি, ইলেকট্রোম্যাগনেটিক। এটার কারণে কোনো ভরের পরিবর্তন হয় না, মানে কোনো একটা পরমাণু থেকে যদি গামা কণা নির্গত হয় বা কণা দ্বারা আঘাত করা হয়, তাহলে তার ভরের পরিবর্তন হবে না। সো মাথায় রাখতে হবে যে ভরের পরিবর্তন হচ্ছে না, তাহলে গামা রশ্মি, এটা হচ্ছে গামা 0 এটা 0, এটার কোনো চার্জ নাই, কোনো চার্জ থাকে না, চার্জ নিরপেক্ষ। একটু মাথায় রাখবে বিষয়গুলো, মানে চার্জ নিরপেক্ষ অথবা কোনো চার্জ নেই বলতে পারি, আমরা কোনো চার্জ নেই বলতে পারি, অথবা চার্জ নিরপেক্ষ বলতে পারি, চার্জ নেই বলতে পারি অথবা চার্জ নিরপেক্ষ বলতে পারি। আচ্ছা, এরপর দেখো পজিট্রন নামে একটা বিষয় রয়েছে, পজিট্রন, এটা নিয়ে অনেকেরই ঝামেলাটা হয়। পজিট্রন, এই পজিট্রনটা হচ্ছে, পজিট্রন কণাটা হচ্ছে যে বিটা কণা দেখতে হয়, বিটা প্লাসকে পজিট্রন কণা বলা হয়। আর এই বিটা প্লাসটা যদি হয় তাহলে এটা সংকেত হচ্ছে ই, তো এখানে 0 এখানে +1। তো তাহলে এখানে এই ব্যাপারটা নিয়ে একটু অনেকেরই ঝামেলা হয়, এটা একটু বেসিকটা আমি একটু বলি, তাহলে তোমাদের আমি কিছুক্ষণ পরে কিন্তু প্রচুর পরিমাণে আমি এমসিকিউ সলভ করাবো। এমসিকিউতে এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আমি এটা লিখছি, কারণ এটা বেসিকটা পারলেই তুমি বাকিগুলো পারবা, সহজে পারবা। তুমি একটু খেয়াল করো যে এখানে যে বিষয়টা, কোনো কিছু না বুঝলে একটু সাউন্ড করিও, আমি ইনশাল্লাহ তোমাকে বুঝিয়ে দেবো। যদি কোনো কিছু না বুঝো তাহলে অবশ্যই সাউন্ড করবা, দেন আমি বাকিটা বুঝিয়ে দেবো, অসুবিধা হবে না। তাহলে তুমি একটু খেয়াল করো যে এখানে আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন প্লাস নিউট্রন থাকে, আমরা সবাই জানি। এখন দেখো যদি কোনো কারণে, যে এই কোনো কারণে এই পজিট্রন কণাটা যদি কোনো একটা পরমাণুতে থেকে নির্গত হয়, পজিট্রন কণা, মনে করলাম আমি এখানে অক্সিজেন আছে, এখানে 8 আছে, এখানে 16 আছে, তো আমি এই পজিট্রন কণা যদি ইমিশন হয় বা নির্গত হয়, তখন তো এখানে প্লাস, এখানে হচ্ছে 0, তখন দেখো এই জায়গাতে আমাদের যে পরমাণুটা তৈরি হবে, নতুন যেটা তৈরি হবে, সেটা হচ্ছে নাইট্রোজেন হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে, এটা হবে 16, এটাই হয় তার ভর সংখ্যা, যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, স্টুডেন্টদের যে প্রবলেমটা হয়, স্যার এখানে এই একটা পজিট্রন কণা ইমিশন হওয়ার কারণে দেখা যাচ্ছে ইমিশন হচ্ছে, মানে নির্গত হচ্ছে, এখানে মাইনাস, অর্থাৎ তুমি চাইলে এটাকে প্লাস ও পাশও দিতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ, তোমার নির্গত মানে এখানে মাইনাস দিতে পারবা অথবা ওইদিকে প্লাস দিতে পারবা। এখন স্টুডেন্টদের প্রশ্ন হচ্ছে যে স্যার ভর সংখ্যার পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে মানে পরমাণুটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, কাহিনীটা কি? অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে যে আমরা সবাই জানি যে এই পরমাণুতে, একটু বেসিকটা একটু জেনে নাও, কারণ এই বেসিকটা জানলেই তুমি তোমার জন্য সহজ মনে হবে। আমরা জানি যে এই অক্সিজেন পরমাণুটা, আমি একটু এই পাশে লিখতেছি, এটাকে একটু কপি করলাম যাতে করে তোমাদের, এটা একটু কপি করি, দাঁড়াও আমি এটা মুছে দিচ্ছি, এই অংশটা মুছে দিচ্ছি। তো আমি একটু দেখাতে চাচ্ছি, দেখো আমি একটু দেখাচ্ছি, একটা মিনিট, আমি এটা তো কিছুক্ষণ আগে লিখলাম, আমি এটাকে একটু বেশি আনি তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। দেখো এদিকে দেখো, তো এখানে যে ঘটনাটা ঘটবে তুমি একটু খেয়াল করো যে এটার মধ্যে, এই অক্সিজেনের মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে কত, 8, আর নিউট্রন সংখ্যা কত বলতো, 8 দুগুণে 16, তার মানে এটা তো 8। অ্যাকচুয়ালি এই জায়গাতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই প্রোটনটা নিউট্রনে পরিণত হয়। তার মানে এই প্রোটন কণাটায়, যে প্রোটন কণাটা যখন এই ইয়াটা ইমিশন হয়, অর্থাৎ বিটা এই পজিট্রনটা ইমিশন হয়, তখন সেই ক্ষেত্রে সেটা কি হয়ে যায় বলতো, একটা প্রোটন নিউট্রনে পরিণত হয়। তো দেন তুমি একটু খেয়াল করো, এই জায়গাতে তুমি একটু দেখো, এই জায়গাতে প্রোটন সংখ্যা 7, বাট নিউট্রন সংখ্যা কত হয়ে যাচ্ছে, নিউট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 9। কেন? 16 থেকে যদি 7 বিয়োগ দাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত বলতো, 9। তো তার মানে আগে 8টা, এই পাশে ছিল 8টা নিউট্রন, পরে হয়ে গেছে কয়টা নিউট্রন, 9টা নিউট্রন হয়ে গেছে। তার মানে একটা প্রোটন যদি পজিট্রন ইমিশন করে তাহলে সেটা কোথায় পরিণত হচ্ছে বলো, নিউট্রনে পরিণত হচ্ছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখিও, কারণ আমারও প্রশ্ন আসতো এক সময় যে অ্যাকচুয়ালি ঘটনাটা কেন ঘটে, যে তাদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়,
এই ব্যাপারটা এই তোমার এই যে পজিট্রন ইমিশনের কারণে হয়। এটা কেন শেখাচ্ছি, কারণ আমি কিছুক্ষণ পরে তোমাদের এই কতগুলো ম্যাথ করাবো, ওই ম্যাথের মধ্যে এই বিষয়গুলো থাকবে, এই কারণে একটু বলে দেওয়া, দ্যাটস ইট, নাথিং এলস। তো সেমভাবে যদি বিটা ইমিশন হয়, যদি বিষয়টা এমন হতো যে বিটা ইমিশন হতো, বিটা কণা যদি ইমিশন হতো তাহলে কি ঘটনা করতো, তাহলে সেটা একটু দেখে নাও। মনে করো এই অক্সিজেনটাই আমি রাখলাম, এই অক্সিজেনটা এখানে 8 রাখলাম, তাহলে এখানে হচ্ছে 16 আমি রাখলাম। যদি এখান থেকে এই বিটা কণাটা যদি ইমিশন হতো, তাহলে বিটা কণাটা মানে কি হচ্ছে, বিটা কণাটা হচ্ছে এই যে ইলেকট্রন -1, এখানে 0। তাহলে তুমি মাথায় রাখবা এই জায়গাতে একটা কি বেড়ে যেত, তাহলে সেটা হয়ে যেত ফ্লোরিন হয়ে যেত, এই যে ফ্লোরিন হয়ে যেত, এখানে 9 হয়ে যেত, বাট এই জায়গাতে 16 থাকতো। তো তাহলে এই জায়গাতে কি গণনা করছে, এই জায়গাতে একটা নিউট্রন একটা প্রোটনে পরিণত হয়েছে। তাহলে প্রোটন এবং নিউট্রনের যে ইন্টারচেঞ্জগুলো হচ্ছে এই বিটা ইমিশন এবং পজিট্রন ইমিশনে, যে পজিট্রন ইমিশনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা এখান থেকে আসবে। তাহলে এটার নাম হচ্ছে পজিট্রন কণা। আমি আবারও বলছি, এটা হচ্ছে পজিট্রন কণা, এটা হচ্ছে পজিট্রন কণা, পজিট্রন কণা, পজিট্রন বলতে পারি। আচ্ছা, আর এটা হচ্ছে বিটা, এটা বিটা। তো সো এই ব্যাপারটা মানে কেন ভরের পরিবর্তন হয় না কিন্তু তাদের মধ্যে ইন্টারচেঞ্জ হলে পরমাণু পরিবর্তন হয়, এটার বেসিক ছিল এটা। এই বেসিকটা বুঝছো কিনা একটু আমাকে জানাইও তো, এই কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানাও তো, এটা মাথায় ঢুকেছে কিনা একটু আমাকে জানাইও, ঠিক আছে? ওকে, ফাইন। এবার আমরা আসবো, তুমি একটু দেখো যে নিউক্লিক ফিশন এবং ফিউশন বিক্রিয়াতে আসবো। কিছুক্ষণ আগে আমি তোমাকে বলেছি যে অতি বৃহৎ নিউক্লিয়াসের পরমাণু, যেমন ইউরেনিয়াম, তারপর হচ্ছে প্লুটোনিয়াম, তারপর হচ্ছে ইত্যাদি উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা যদি 8 মেগাভোল্ট, তার মানে অনেক শক্তি, তার মানে 8 মেগাভোল্ট এত শক্তি দ্বারা যদি আঘাত করি, তাহলে আমরা দেখছি কাছাকাছি শক্তি সম্পন্ন দুইটা পরমাণু তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হচ্ছে, প্রায় 200 মেগা ইলেকট্রোভোল্ট তৈরি হচ্ছে। তো তাহলে মেগা ইলেকট্রোভোল্ট তৈরি, এত এনার্জি তৈরি হচ্ছে, অথচ এই পরিমাণ শক্তি দিয়ে আমি আঘাত করেছি, তাহলে আমার এখানে বেরিয়াম এবং ক্রোমিয়াম তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে এবং 3টা নিউট্রন কণা পাচ্ছি আমরা। তো তাহলে এখানে এই বিক্রিয়ার কারণে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। তো তাহলে এখানে এটাকে আমরা কি বলতে পারি যে অতি বৃহৎ নিউক্লিয়াসের পরমাণু। তুমি একটু বারবার বলছো অতি বৃহৎ নিউক্লিয়াসের পরমাণুকে যদি আমরা কোনো কিছু দ্বারা আঘাত করি, এই যে আলফা বিটা গামা দ্বারা যদি আঘাত করি, তাহলে কাছাকাছি ভর সম্পন্ন একাধিক কিসে পরিণত হবে, একাধিক পরমাণুতে পরিণত হবে। এবং এই পরমাণুটা আমরা জানি প্রোটন সংখ্যার কারণে পরমাণুটাকে, প্রোটন সংখ্যা চেঞ্জ হওয়া মানে পরমাণুটাই চেঞ্জ হওয়া। সো এখানে 36 থাকা মানে ক্রোমিয়াম, আর এখানে প্রোটন সংখ্যা কত বলো, 56 মানে বেরিয়াম, দ্যাটস ইট, আর অন্য কোনো কাহিনী নেই। তো এখানে কয়েকটা বেসিক আছে, যেমন এই যে মেগা ইলেকট্রোভোল্টের যে ব্যাপারটা আছে, সূত্রগুলো ইজ ইকুইভ্যালেন্স টু নট সমান, এটা ইকুইভ্যালেন্স টু 1.16 × 10⁻10 কেলভিন তাপমাত্রা। এখন তুমি একটু খেয়াল করো, এখান থেকে একটা আইডিয়া নাও, একটা এই 1 ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 1.6 × 10⁻19 জুল, একটু মাথায় রাখবা। আর 1 মেগা ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু, মেগা ইলেকট্রোভোল্ট যদি হয়, মেগা ইলেকট্রোভোল্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে 1.6 × 10�13 জুল। এটা লাগবে কিছুক্ষণ পরে, আমাদের এই শক্তির পরিবর্তনটা আমাদের কাজে লাগবে। সো এটা একটু দেখে নিতে হবে। আর মেগা তো জানো 10⁶, এটা 1 মেগা সমান মেগা, মেগা মানে হচ্ছে 10⁶। 1 মেগা ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 10⁶ ইলেকট্রোভোল্ট যেটাকে বলা হয়, এটা জানো। মেগা, ন্যানো, তারপর হচ্ছে এই গিগা, টেরা, এগুলো সবগুলো জানার কথা। আসো এবার আমরা জানবো যে আরেকটা বিক্রিয়া আছে, কি বলতো, নিউক্লিক ফিশন আর একটা ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়াটা যে সূর্যের মধ্যে যে ঘটনাগুলো ঘটে, এগুলো হচ্ছে ফিউশন বিক্রিয়া, এটা মাথায় রাখবা। তো সো ফিউশন কাকে বলে, দুটি ক্ষুদ্র নিউক্লিয়াসে অত্যাধিক উচ্চ তাপমাত্রায়, তার মানে হচ্ছে 10⁸ কেলভিন তাপমাত্রা যদি অপেক্ষাকে উত্তপ্ত করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বিশিষ্ট কোনো মোলে পরিণত করে, তার মানে কি, ফিউশন মানে জোড়া লাগানো, আর ফিশন মানে ভেঙে যাওয়া। ফিশন মানে ভেঙে যাওয়া আর ফিউশন মানে জোড়া লাগানো। তার মানে দেখো এই কাছাকাছি দুইটা মানে পরমাণু, তাহলে একসাথে একত্রিত হয়ে নতুন একটা পরমাণুতে পরিণত হয়েছে এবং প্রচুর পরিমাণে এনার্জি উৎপন্ন হবে। এই বিক্রিয়াটাকে আমরা কি বলি বলতো, ফিউশন বিক্রিয়া বা জোড়া লাগানোর যে বিক্রিয়াটা। এখন এই ব্যাপারটা খুবই সোজা, এটা নিয়ে আর কোনো ঝামেলায় যাচ্ছি না। এবার আমি সোজা এখানে যাব, ম্যাথে যাব। একটু খেয়াল করো, এই নিউক্লিক বিক্রিয়াগুলোর মধ্যে যে ম্যাথগুলো অ্যাডমিশন টেস্টে আসে, বিশেষ করে রুয়েটে আসছে, বুয়েটে যে ম্যাথগুলো আসে, সেখানের ভিতরে একটু তোমার যে কিছুক্ষণ আগে যে কণাগুলো লিখালাম, সেই কণাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখো এইটা আমরা সলভ করব। এখন দেখো এখানে তুমি প্রথমে যে কাজটা করবা, তো বলতেছে নিচের নিউক্লিয়ার বিক্রিয়াগুলো সম্পূর্ণ করো। তো এটা যখন সলভ করতে যাওয়া, যখন একটা 1 নাম্বার, এখানে অক্সিজেন আছে, এখানে 16 8 আছে, প্লাস এখানে হিলিয়াম আছে, এখানে 4, এখানে 2 আছে, তারপর এখানে এখানে হাইড্রোজেন আছে। ওকে ফাইন, জানলাম। তোমার কাজ যেটা, তুমি একটু জাস্ট বেসিকটা খাটাবা। বেসিকটা কি বলো তো, বেসিকটা হচ্ছে তোমার আগে উপরটা দেখার দরকার নেই, নিচেরটা দেখো।
8টা এবং 2টা প্রোটন মিলে কয়টা প্রোটন হয়? 10টা প্রোটন হয়। তো বাট একটা প্রোটন চলে গেছে, মানে একটা প্রোটন উৎপন্ন হয়ে গেল, হাইড্রোজেন হলো, তাহলে আর বাকি থাকে কত? 9টা। তো 9টা প্রোটন থাকা কার কাছে, 9টা প্রোটন কার কাছে থাকে? আমরা জানি যে ফ্লোরিনের কাছে থাকে। সো প্রথম কাজ হচ্ছে পরমাণুর নামটা লিখে প্রোটন সংখ্যাটা লিখা, প্রথম কাজ। তাহলে পরমাণুটা চিনে গেলা এবং এটা, তাহলে এই দুইটার যোগফল এখানে সমান হবে। এবার সব ভরটা মিলাবো, তাহলে এখানে আছে 16, এখানে আছে কত? 4। তাহলে 4 আর 16 দুইটা মিলে কত হচ্ছে? 20 হচ্ছে। তাহলে 1 এখানে আছে, তো তাহলে আমাদের বাকি থাকে কত? 19, এখানে 19 হবে। সো আমাদের এই কাঙ্ক্ষিত এটার আনসারটা হচ্ছে এটা। সো এবার তোমরা যদি চাও এইটা একটু করতে পারো, দেখি পারো কিনা। এখানে কার্বন 6, এখানে 12 আছে, জাস্ট এই জায়গাটা খালি আছে, আমি একটু দেখাচ্ছি। এখানে বোরন আছে 5 আছে, এখানে 10 আছে, প্লাস এখানে হিলিয়াম আছে, এখানে 4 আছে, 2 আছে। সো এবার তোমরা দেখি এই জায়গাটাতে কি শূন্যতাটা পূরণ হবে, আমাকে একটু জানাতে পারো কিনা। আমি আবারও বলছি, এদিকে তুমি দুইটা দেখো, তাহলে কত? 7 আছে। তাহলে 6 যদি এখানে থাকে, তাহলে বাকি থাকে 1, এক মানেই তো হাইড্রোজেন। সো এখানে হাইড্রোজেনটা লিখবা, লিখার পরে এখানে 1 লিখবা। ওকে, বাকিটা মিলাও। এবার এখানে 12 আছে, আর এখানে 10 আর 4 14। তো তাহলে আমার আর কত বাকি আছে? 2 বাকি আছে। তাহলে এখানে 2, তাহলে এটা ডিউটেরিয়াম। সো কিছুক্ষণ আগে, মানে আমার অফলাইন স্টুডেন্টদেরকে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন দিয়েছিলাম, দেখি তোমরা পারো কিনা। আমি বলেছিলাম যে ডি টু ওতে কতটি নিউট্রন থাকে, যে কতটি নিউট্রন থাকে, কতটি নিউট্রন থাকে, নিউট্রন থাকে। দেখি কেউ পারো কিনা, একটু আমাকে জানাও তো। এই কোয়েশ্চেনটা আমি দিয়েছিলাম স্টুডেন্টদেরকে, অনেকেই পারছে, অনেকে পারে নাই। দেখি তোমাদের মধ্যে কে পারো, একটু দেখি এই বেসিকগুলো থেকে একটা আইডিয়া করো। যে ডি মানে, তোমাদেরকে আমি আবারও বলে রাখি, এই যে হাইড্রোজেনের ভর যদি 2 হয় তখন সেটা ডিউটেরিয়াম বলে। হাইড্রোজেনের ভর যদি 2 হয়, ঠিক আছে, সো এটাকে ডিউটেরিয়াম। আর এটা হচ্ছে ভারী পানির সংকেত, এটাকে ভারী পানিও বলা হয়, এটাকে ভারী পানি বলে, যে ভারী পানি বলে, যে ভারী পানি। তো আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটাতে কয়টা নিউট্রন থাকে। অনেকে পেরেছে, অনেকে পারে না। দেখি তোমরা কে কে পারো, কে কে পারো, আমাকে একটু জানাও তো দেখি। দেখি কার কি অবস্থা, আমাকে একটু জানাও তো, দ্রুত জানাও। ভারী পানির সংকেত জানা আছে তোমাদের সবার। এখন আমি জানতে চাচ্ছি যে এটার মধ্যে নিউট্রন কয়টা আছে, দেখি কে কে পারো, আমাকে একটু জানাও। তোমরা যারা ক্লাস দেখছো তারা একটু জানো, দ্রুত। আচ্ছা, 26-এর জন্য ওয়ান শট ক্লাস চাই। হ্যাঁ, ইনশাল্লাহ নেব, 26-এর জন্য ওয়ান শট ক্লাস নেব। তারপর হচ্ছে এসএসসির জন্য ক্লাস নেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবার জন্য ক্লাস নেব। দেখি কি অবস্থা। জুবাইর ইনশাল্লাহ নেব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমি একটু সহজ করে দিচ্ছি। এখানে দেখো যে এটা যেহেতু হাইড্রোজেনের, এটার ভর যেহেতু 2, তাহলে এখানে একটা হাইড্রোজেনের মধ্যে একটা নিউট্রন থাকে। তাহলে এখানে যেহেতু 2টা, এই যে হাইড্রোজেন, এই যে H2, তো তো তাহলে 1, তাহলে এখানে 2টা আছে, তার মানে এটাকেই আমরা ডি বলতেছি, এটাকেই আমরা ডি বলতেছি। তো তাহলে এটা এই 2টার মধ্যে 2টা নিউট্রন থাকবে, আর এখানে অক্সিজেনের নিউট্রন আমরা জানি যে 16 অক্সিজেনের ভর। তো সেক্ষেত্রে 16 থেকে যদি 8 বিয়োগ দিই 8, তাহলে 8 থাকবে, সমান হবে 10টা। তো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ভারী পানিতে কয়টি নিউট্রন থাকে? 10টি নিউট্রন থাকে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দিতে পারে। আগের বছরগুলোতে বিভিন্নভাবে দিয়েছে, বাট এই বছরও কোথাও না কোথাও এটা দিতে পারে, মোস্ট প্রবলি, মানে এটা আমার মনে হচ্ছে। সো ফাইন্ড আউট করো, এটা তোমরা একটু জানা থাকলে ভালো আর কি। ওকে, আজকের যে ক্লাসটা, এটা মূলত হচ্ছে অ্যাডমিশনের জন্য, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য আজকের ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের সিলেবাসে নাই। আমি আবারও বলছি, এইচএসসি সিলেবাসে এটা কিন্তু নাই, এই টপিকটা কিন্তু নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন নাই, কারণটা হচ্ছে যে এটা আমরা জানি যে প্রত্যেকটা, মানে আমাদের যে সরকার কর্তৃক যে অনুমোদিত বইগুলো আছে, বইগুলোতে কিছু জিনিস বাড়তি দেওয়া থাকে, ওই বাড়তি দেওয়ার মধ্যে এই টপিকটাও বাড়তি। কিন্তু আমি চাচ্ছিলাম যে তোমরা যাতে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের ব্যাপারটাও যাতে ক্লিয়ার হয়, সেই কারণে মূলত বিষয়গুলো সাজিয়ে করা, এটা একটু মাথায় রাখি। ওকে ফাইন, এবার আমরা 2টা করলাম, এবার বাকি 2টা কি আমরা পারবো? দেখি তোমাদের অন্যরা, এখানে তুমি একটু তাহলে এটা করো, এটা আমরা করতেছি। এখানে দেখে দেখো, এদিকে তাকাও, যে এখানে 8 আর 1 9 আছে, 7 আছে। তো তাহলে এখানে আমার 2, তাহলে এটা হবে হিলিয়াম, এখানে 2 হবে। তাহলে এখানে 16 আর 3 কত হচ্ছে? 19। এখানে 14 আছে, তাহলে 14-র সাথে কত হলে 19 হয়? তাহলে 5 হলে 19 হয়, তাহলে এটা হবে এই যে হিলিয়াম। ওকে ফাইন, এবার আমরা এটা করতে চাই। এখানে দেখো 7 আর 2 কত আছে? 9। তাহলে 1 যেহেতু হয়ে গেছে, তার বাকি আছে 8। তাহলে 8 মানে হচ্ছে অক্সিজেন, তাহলে এটা অক্সিজেন 8 হবে। আর এই জায়গাতে হচ্ছে 18, যেহেতু একটা চলে গেছে, তাহলে এখানে হবে 17। তো সো এটা হচ্ছে আমার অক্সিজেন। সো আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। কারো কোনো প্রবলেম হলে একটু জানো। সেই নিউক্লিক বিক্রিয়াগুলোর রুয়েট কত সালে এসেছে? 2007 এবং 8-এ এসেছে। 2007 এবং 8-এ এটা এসেছিল। আমি আবারও বলছি, এটা 2007 এবং 8-এ এটা এসেছিল, ঠিক আছে? ফাইন,
এবার আমরা এর পরের টপিকে যাব। আমরা কিন্তু এই স্লাইডগুলো দিয়ে দেবো, আমরা গুগল ড্রাইভে দিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি, এটা নিয়ে কেউ যদি নোট করতে না পারো সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে এই কোয়েশ্চেনটা একটু সলভ করো, দেখি পারো কিনা। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 37। তাহলে প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে আইসোটোপদের আপেক্ষিক ভর যথাক্রমে একটা 30 দেওয়াই আছে। তো তাহলে এদের শতকরা উপস্থিতি কত? শতকরা উপস্থিতি চাইছে, দিস ইজ ইউর পয়েন্ট, শতকরা উপস্থিতি চাইছে। এটাতে অপশন ছিল, আমাদের সবুজ মনে হয় অপশনগুলো দেয় নাই। সবুজকে অপশন দিছে, দে নাই, আচ্ছা অপশন দেয় নাই। দেখি কি অবস্থা, পারো কিনা। আচ্ছা, আমি একটু বলি সহজ করে যে শতকরা উপস্থিতি যদি এটা উল্টা, মানে এসএসসিতে তোমরা যেটা করেছিলা, যে এসএসসিতে যেটা থাকতো যে এই আইসোটোপটা এত পার্সেন্ট আছে, এই আইসোটোপটা এত পার্সেন্ট আছে, তোমাকে বলতো যে আপেক্ষিক পারমাণবিক ভর কত সেটা বের করতে বলতো। বাট এখানে যে কাজটা করেছে, এখানে কাজটা করেছে হচ্ছে কি, এখানে আপেক্ষিক পারমাণবিক ভরটা তোমার এখানে দেওয়া আছে, আমাকে বের করতেছে পার্সেন্টেজটা কত হবে। তো আমরা সবাই জানি যে পার্সেন্টেজ মানে হচ্ছে এখানে 100, ওভারঅল 100 হবে। তো তাহলে তুমি একটু চিন্তা করে নাও, এটাকে তুমি এক্স ধরো, এটা X% আছে, আর এটা তাহলে 100 মাইনাস X% হবে, দ্যাটস দ্য পয়েন্ট, এটাই হচ্ছে কথা। তার মানে একটা এক্স যদি হয়, যেহেতু দুইটা আছে, তাহলে একটা এক্স যদি হয় আর একটা 100 মাইনাস এক্স হবে, এক্স এর মানটা বের করবা। তো বের করলে তখন তুমি বাকিটার মানও পেয়ে যাবা, এই হচ্ছে আমাদের কথা। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমরা এখন সহজ ভাষায় যদি একটু চিন্তা করি, আমরা লজিক্যালি যদি লিখি, তাহলে এখানে দেখো এই এক্স এর সাথে 35 গুণ করো, 35 গুণ করো, প্লাস হচ্ছে এই 100 মাইনাস এক্স এর সাথে কত গুণ করবা, 37 গুণ করবা। গুণ করার পরে 100 দ্বারা এখানে যখন ভাগ দিবা, ইজ ইকুয়াল টু, এই যে ইজ ইকুয়াল টু কত, 35.5, 35.5, এই যে 35.5 আসবে। তো তাহলে অর্থাৎ এটার যে ভরটা সেটা হচ্ছে 35.5। এবার যদি তুমি ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশন করলে এক্স এর মান কত পাবা, এটা একটু আমাকে জানাও দেখি, নাকি করে দিতে হবে ক্যালকুলেটর দিয়ে, দেখি একটু আমাকে জানাও তো। দেখি এক্স এর মান কত হবে একটু জানো। আচ্ছা, তোমাদের শর্টকাট ক্যালকুলেশন যদি করতে না পারো তাহলে নর্মালি করো, আমি নর্মালি করে তোমাদেরকে দেখা দিচ্ছি। তো তাহলে এখানে যদি হয় 35x হবে, এদিকে 35x হবে, আর এদিকে হবে প্লাস হচ্ছে এখানে 37, তাহলে 3700 মাইনাস হচ্ছে এখানে হচ্ছে 37x হবে, রাইট। তো ইজ ইকুয়াল টু 35.5, তাহলে এটাকে 100 দ্বারা গুণ করো, যে 100 দ্বারা গুণ করো। তো তাহলে ক্যালকুলেশন যদি করো, তাহলে এখানে একটা দ্বারা একটা যদি বিয়োগ করো, তাহলে সেক্ষেত্রে মাইনাস টোয়াইস এক্স আসবে, ইজ ইকুয়াল টু হবে এখানে কত, 35, অর্থাৎ 3005, এখানে 5 শূন্য, তাহলে এখানে হচ্ছে 3500, আর এখানে আসবে কত, 3700 আসবে, রাইট। ওকে ফাইন। সো এবার যদি ক্যালকুলেট, না এটা কি আমার ভুল হচ্ছে নাকি, শূন্য, হ্যাঁ শূন্য দুটো হবে, হ্যাঁ রাইট, ওকে ঠিক আছে। তো তাহলে এবার তুমি মাইনাস সাইন, যদি এখানেও মাইনাস সাইন হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হবে, নিচে হবে 2 হবে, আর উপরে কত আসে, ক্যালকুলেটর ব্যবহার করো। ওকে 35 পয়েন্ট, এই যে 3550 মাইনাস মাইনাস 3700, তাহলে এখানে আমাদের মান আসে হচ্ছে 150, 150কে কাটাকাটি যাবে মাইনাসে, মানে এখানে মাইনাস থাকে, এখানে মাইনাস 150 আসে, তো কাটাকাটি করলে 75। তো সুতরাং এক্সটা হচ্ছে 75%। তাহলে ওয়াইটা কত হবে, এই এটা বাকি যে অংশটা সেটা হচ্ছে কত পার্সেন্ট হবে, সেটা হবে আমাদেরকে এখানেই হয়েছে, বাকিটা হবে তোমার 100 থেকে 1 যদি বিয়োগ যায়, তাহলে সেক্ষেত্রে 25%। তাহলে একটা মান বের করে ফেলে অপর মানটাও বের হয়ে যায়, ফাইন। এটা আমাদের এটা চলে গেছে না, ঠিক আছে, প্রশ্নটা দেখে পর তুলে নিতে পারবা। এবার হচ্ছে এখানে বলা হচ্ছে যে একটি মৌল, এটা আসছে বুয়েট 2-3 সালে এসেছে, যে একটি মৌলের পরমাণু নিম্নলিখিত প্রাকৃতিক প্রাচুর্য এবং অর্থাৎ আইসোটোপিক ভর রাশি রয়েছে, মৌলটির গড় পারমাণবিক ভর অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর, এটাকে আমরা বলতে পারি যে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, যে পারমাণবিক ভর কত। তো তাহলে খুবই সোজা, এখানে মনে রাখবা যে এখানে 1 EMU মানে হচ্ছে, আমরা সবাই জানি 1.67 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, আর কেজিতে যদি যায় তাহলে সেটা হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। সো এটা একটু বেসিক জিনিস, এটা মনে রাখিও, কারণ অনেক সময় অ্যাটমিক মাস ইউনিট সমান কত, 1 এমইউ যে কত, একটা হাইড্রোজেনের বড় একই কথা, এটা মাথায় রাখবা। তো সো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, আপেক্ষিক পারমাণবিক ভর চাইছে, তাহলে কোনটা কত পার্সেন্ট আছে, প্রাচুর্য দেওয়া আছে 90% একটা দেওয়া আছে, তারপর হচ্ছে এত পার্সেন্ট একটা দেওয়া আছে, এত পার্সেন্ট একটা দেওয়া আছে।
একটি মৌলের পরমাণুগুলোর নিম্নলিখিত প্রাচুর্য ভর রয়েছে, মৌলটির পারমাণবিক ভর কত তোমাকে হিসাব করতে বলছে। এখন আচ্ছা, আইসোটোপিক মাস এই যে এখানে মানগুলো দেওয়া আছে, স্পষ্ট করে দেওয়া আছে, একটা দুইটা তিনটা। হ্যাঁ, আমাদের এখানে একটু মাথায় রাখতে হবে, এটা সমান হচ্ছে এটা, এটা ভুল। তো তাহলে এই মানটা যদি দেওয়া থাকে তাহলে আমি কি করব, যে 21.99কে 90.92 দ্বারা কি করব, গুণ করব। তারপর হচ্ছে প্লাস হচ্ছে যে 0.26কে আমি 19.99 দ্বারা গুণ করব, প্লাস এখানে 8.82কে আমি 20.99 দ্বারা গুণ করব, গুণ করে আমি 100 দ্বারা ভাগ করব, যে 100 দ্বারা ভাগ করব। আচ্ছা, এটা একটু কাহিনী বলি তোমাদেরকে, না হলে অনেকে বুঝবে না। তো এখানে আমরা সবাই জানি যে আইসোটোপের ব্যাপারটা একটু জানি। তো আমরা জানি আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা একই কিন্তু কি ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন। তাহলে এখানে একটি মৌল বলেছে, একটি মৌল মানে কি তাদের প্রোটন সংখ্যা একই থাকবে, ভর সংখ্যা ভিন্ন থাকবে। এই ভর সংখ্যার মানটা দেওয়া আছে এএমইউতে, অ্যাটমিক মাস ইউনিটে। তাহলে এই ভর সংখ্যা যদি দেওয়া থাকে, এটার ভর এটা একটা আইসোটোপ, এটা একটা আইসোটোপ, এটা একটা, তাহলে একই মৌলের ভিন্ন ভিন্ন আইসোটোপ। তো আমরা সবাই জানি যে যে আইসোটোপ যেই পরিমাণে থাকে সেই পরিমাণের সাথে গুণ করতে হয়। তাহলে এই আইসোটোপের পরিমাণ হচ্ছে 90%, তার এই 90.92%, আর এই আইসোটোপের পরিমাণটা হচ্ছে 0.26%, আর এই আইসোটোপের পরিমাণ হচ্ছে 8.82%। তো ওভারঅল আমরা অ্যাভারেজ যখন করতে যাব তখন সবগুলো যোগ করে 100 দ্বারা ভাগ করব, ভাগ করলে যেই মানটা আসবে সেই মানটা হবে আমার আপেক্ষিক গড় পারমাণবিক ভর। তাহলে ক্যালকুলেশন করে কত হয় একটু আমাকে জানাও, দ্রুত জানাও, ক্যালকুলেশন করে কত হয় আমাকে জানাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমরা এইচএসসি এক্সামের জন্য পড়াই, ইনশাল্লাহ পড়াই। তাহলে এবার একটু সবাই খেয়াল করো যেটা মানটা কত আসে, 21.99 ইন্টু 90.92, তারপর হচ্ছে প্লাস 0.26 ইন্টু 19.99। তো তাহলে এটার মানটা আসবে কত, দেন আসবে তারপর হচ্ছে প্লাস 8.82 ইন্টু 20.99। ইটস ওকে, 20.99, হ্যাঁ রাইট, 20.99 রাইট। তাহলে আসছে এত, তার ভাগ আমরা ভাগ দেব, ভাগ দিয়ে 100 চলে গেল। স্যার আবার করতেছি, 21.99, তারপর হচ্ছে ইন্টু 90.92, তারপর হচ্ছে প্লাস, এটা মান আসলো, ওকে ফাইন। এবার হচ্ছে আমরা প্লাস দিলাম, ব্র্যাকেট দিলাম 0.26 ইন্টু 19.99, ব্র্যাকেট শেষ করলাম, প্লাস দিলাম 8.82, তারপর হচ্ছে আমাদের ব্র্যাকেট দিলাম যে 8.82 ইন্টু কত, 20.99, ব্র্যাকেট শেষ করলাম, সমান চিহ্ন দিলাম। তাহলে এই মানটা আসছে থেকে ভাগ আমরা কত করবো, 100 দ্বারা ভাগ করবো, 100 দ্বারা ভাগ করবো। তাহলে আমার মান আসছে কত, 21.8966 ইএমইউ হবে, অ্যাটমিক মাস ইউনিট হবে। সো এইভাবেই অঙ্কগুলো করতে হয়। এটা অ্যাডমিশন বুয়েটে আসছিল, কত সালে আসছিল, 2000 কত সালে এসেছিল, বুয়েট 2002-3 সালে এসেছিল। সো আশা করি কনসেপ্টটা বুঝেছো। এবার আমরা যাব এর পরের টপিকে যাব, দেখি এখানে বলছে নেপচুনিয়ামের। আচ্ছা, এবার এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে অনেকবার আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে একটা দুইবার না, আমি আবারও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি, এতবার আসছে। এবং এই জিনিসটা ভর ত্রুটির ব্যাপারগুলো স্টুডেন্টরা অনেকেই বুঝে না, তো এটা ভালোভাবে বুঝতে হবে। একটু মনোযোগ সহকারে দেখো, আজকে ভালো করে বুঝিয়ে দেবো, ইনশাল্লাহ পরে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। কোশ্চেনের দিকে তাকাও, নেপচুনিয়ামের প্রতি নিউক্লিয়ন বন্ধন, নিউক্লিয়নের বন্ধন শক্তি বের করতে বলছে। নিউক্লিয়নের বন্ধন শক্তি, দিস ইজ ইউর পয়েন্ট। কোন এককে, মেগা ইলেকট্রোভোল্ট এককে বের করতে বলছে। এরপর বলছে যার প্রকৃত ভর দেওয়া আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা পরমাণুর যে নিউক্লিয়াসের যে ভরগুলো থাকে সেগুলোর দুইটা হিসাব থাকে। একটা হিসাব হচ্ছে যেটা দেওয়া আছে এখানে প্রকৃত ভর, আরেকটা হচ্ছে ক্যালকুলেশন করে যেটা পাওয়া যায়। তার মানে আমরা জানি যে যে পরিমাণ শক্তি বিচ্যুত হয় সেটাকে ভর ত্রুটি বলা হয়। তার মানে যেটা প্রকৃত ভর যেটা দেওয়া আছে, আবার ক্যালকুলেশন করে, যে ক্যালকুলেশন করে একটা ভর পাওয়া যায়, এটা প্রকৃত ভর দেওয়া আছে, মানে অরিজিনাল এটা। কিন্তু আমরা যখন নিউট্রন এবং প্রোটনের প্রকৃত ভর দিয়ে যখন গুণ করে ক্যালকুলেশন করতে যাব তখন একটা ভর পাবো। এই দুই ভরের যে পার্থক্য, এই পার্থক্যকে ভর ত্রুটি বলে। তাহলে এখান থেকে একটা টপিক আমরা জানতে পারবো যে ভর ত্রুটি, যে ভর ত্রুটি, ভর ত্রুটি আমরা জানতে পারবো। এই ভর ত্রুটিতে যেটা হবে সেই মানটাকে যদি আমরা
কেজি এককে নিয়ে গিয়ে এএমইউ থেকে কেজি এককে নিয়ে গিয়ে আমরা শক্তিতে রূপান্তর করতে পারবো। সেই শক্তিটাই হচ্ছে নিউক্লিক শক্তি বা নিউক্লিক এনার্জি। সেটা আমরা সবাই জানি যে নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার একটা সূত্র জানো না? এই সূত্র দিয়ে ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, এম হচ্ছে কি বলতো এই ভরটা যেটা পাবো সেটা, আর সি হচ্ছে আলোর বেগ। সেই আলোর বেগের যে শক্তিগুলো ক্যালকুলেশন করব সেটাই হবে জুল এককে আসবে। জুল একক থেকে ইলেকট্রোভোল্টে নিয়ে যেতে হবে, ইলেকট্রোভোল্ট থেকে মেগা ইলেকট্রোভোল্টে নিয়ে যেতে হবে। তো মেগা ইলেকট্রোভোল্টে যদি নিয়ে যাই তাহলে যে এনার্জিটা পাবো পুরো পরমাণুর জন্য, আমি আবার বলছি পুরো পরমাণুর জন্য শক্তিটা পাবো। কিন্তু আমাকে বলছে প্রতি নিউক্লিয়ন। প্রতি নিউক্লিয়ন বলতে কি বোঝায়? দিস ইজ ইউর পয়েন্ট। প্রতি নিউক্লিয়ন বলতে বোঝায় অর্থাৎ নিউক্লিয়াসে বিদ্যমান প্রত্যেকটা উপাদানের জন্য কত। তাহলে যে মানটা আমি পাবো, নিউক্লিয়াসে কয়টা আছে? এখানে নিউক্লিয়াসে আছে 239টা প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফল। যদি যে মানটা আছে সেই মানটাকে যদি 239 দিয়ে ভাগ দিয়ে দিই প্রতি নিউক্লিয়নের জন্য পাবো। তাহলে দেখো এই একটা অঙ্কের মধ্যে তিনটা থেকে চারটা বেসিক আছে। আমি আবার বলছি একটা অঙ্কের মধ্যে 3 থেকে 4টা বেসিক, এবং এটা একবার না অনেকবার আসছে। এটা যদি ভালো করে বুঝে দিতে পারো তাহলে মোটামুটি আজকে যে পড়াটা পড়াচ্ছি এটা মূলত সার্থক হবে। আজকে যেটা পড়াবো যেটা পড়াচ্ছি এটা সার্থক হবে। এই জিনিসটা একটু ভালো করে বুঝো কিনা একটু দেখো। প্রথমে ভর ত্রুটি আমি বের করবো। তাহলে ভর ত্রুটি ব্যাপারটা কিছুক্ষণ আগে আমি কি বলেছি, যেই মানটা দেয়া থাকবে, যেটা পরীক্ষা দেওয়া থাকবে। আরেকটা হচ্ছে ক্যালকুলেশন করে। এখন ক্যালকুলেশন করে জিনিসটা কি একটু বেসিকটা বুঝো। আমরা সবাই জানি যে নেপচুনিয়াম আমি এখানে লিখলাম, যে নেপচুনিয়ামে লিখলাম 93 লিখলাম, আর এখানে হচ্ছে 239 লিখলাম। ওকে ফাইন। তো তাহলে এখান থেকে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটার প্রোটন নাম্বার কত? 93। ওকে ফাইন। এটার নিউট্রন নাম্বার কত? 239 থেকে 93 বিয়োগ হবে, যে 93 বিয়োগ হবে। তাহলে 239 থেকে যদি 92 বিয়োগ যায়, 93 বিয়োগ যায়, তাহলে কত হয়? 239 থেকে 239 বিয়োগ 93। তো তাহলে এখানে 146, যে 146। তাহলে এই 146 হচ্ছে নিউট্রনের সংখ্যা। তো তাহলে একটু চিন্তা করো, জাস্ট একটু মাথায় রাখো যে প্রোটনের ভর, এই যে প্রোটনের ভরকে যদি আমি প্রোটন সংখ্যা দিয়ে গুণ করে দিই, এই প্রোটনের ভর হচ্ছে এটা, যে 1 পয়েন্ট, এই যে 1 পয়েন্ট, এই যে প্রোটনের ভর দ্বিতীয় নম্বরে আছে, এই যে 1 পয়েন্ট, এই যে 1.0074। তারপর হচ্ছে নিউট্রনের ভরকে যদি আমি নিউট্রন সংখ্যা, যে নিউট্রনের ভর হচ্ছে 1 পয়েন্ট, যে 1.0086। তো যে এককে পাবো সেটা এএমইউ এককে পাবো, যে এককে পাবো সেটা এএমইউ এককে পাবো। তাহলে দেখো এই প্রোটনের সংখ্যা ইনটু প্রোটনের ভর এবং নিউট্রনের সংখ্যা ইনটু নিউট্রনের ভর, এই দুইটা ভরকে যোগ করলে নিউক্লিয়াসের ভর পাওয়া যাবে। কার ভর পাওয়া যাবে? নিউক্লিয়াসের ভর পাওয়া যাবে। তাহলে একটা নিউক্লিয়াসের ভর তো দেয়া আছে এখানে, ওই নিউক্লিয়াসের ভরের সাথে এটার যে পার্থক্য, ওই পার্থক্যটাকেই ভর ত্রুটি বলে। আমি আবার বলছি যে আমার এখানে যে কাজটা তোমাকে মাথায় ধাপে ধাপে করবা। দেখো আমাদের ব্রেনটা, হিউম্যান ব্রেনটা কেমন জানো? হিউম্যান ব্রেনটা হচ্ছে অগোছালো জিনিস হিউম্যান ব্রেন গ্রহণ করতে পারে না। আমাদের হিউম্যান ব্রেনটা কেমন? আমাদের হিউম্যান ব্রেনটা হচ্ছে যে সোফিস্টিকেটেড ওয়েতে যদি আমরা পড়ি তাহলে প্রত্যেকটা জিনিস আমাদের মনে থাকে। এই কারণে আমরা কি করব, যে প্রত্যেকটা জিনিস ধারাবাহিকভাবে যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে, আদারওয়াইজ আমাদের সহজ হবে না। সো এখানে যে কাজটা তোমাকে করতে হবে সেটা প্রথমে তোমাকে বুঝতে হবে যে এই যে মানটা দেওয়া আছে, এই মানটা ইসোকে দেওয়া আছে। এবার আমরা প্রত্যেকটা প্রোটন ইলেকট্রনের মান, এখন দেখো অনেক বইতে, আমি আবারও বলছি অনেক বইতে ইলেকট্রনের ভর সহ বের করেছে। অ্যাকচুয়ালি কোনো একটা পরমাণুতে ইলেকট্রনের ভরকে ইগনোর করা হয়। আর তুমি যদি চাও তাহলে ইলেকট্রনের ভরটাকে কি করতে পারবা, এখানে যে ইলেকট্রনের ভরটা আছে সেই ইলেকট্রনের ভর সহ কাউন্ট করতে পারবা। বাট আমরা বেসিক্যালি জানি যে নিউক্লিয়াসের কথা বলা হচ্ছে। তো সো আমরা ইলেকট্রনের ভরকে ইগনোর করলেও আমার অঙ্ক ভুল হবে না, আমার ম্যাথটা ভুল হবে না। কিন্তু তুমি যদি এবার চিন্তা করো যে পুরা পরমাণুর ভরটাকে আমি যে ইলেকট্রনের ভর সহ আমি হিসাব করবো, হ্যাঁ ইউ ক্যান ডু ইট, ওকে ফাইন। তো ইলেকট্রনের ভরটা যদি হিসাব করি, যে ইলেকট্রনটা যদি হিসাব করো, তাহলে দেখো ইলেকট্রন আছে কয়টা? একটা পরমাণুতে যতটা প্রোটন থাকে, একটা পরমাণুতে যতটা প্রোটন থাকে ততটা কি থাকে বলো? কোনো চার্জ যদি না থাকে যতটা প্রোটন থাকবে ততটাই কি থাকবে বলো? ইলেকট্রন থাকবে। এটা নিয়ম। তো তাহলে এই 93 দিয়ে, যে 93 দিয়ে আমি কত, এই যে 0.000054 কে গুণ করতে পারি, এএমইউ এককে গুণ করতে পারি। তো তাহলে আমার এই পুরো মান সবগুলো যোগফলকে যদি আমি করি তাহলে আমি একটা ভর পাবো। তো সুতরাং আমাকে বলো যে মানটা পাবো, সুতরাং নিউক্লিয়াসের ভর, যে নিউক্লিয়াসের ভর তাহলে নিউক্লিয়াসের ভর কত হবে? তাহলে যোগ করো। আমি কেউ ক্যালকুলেশন করতে চাই, এখানে ক্যালকুলেশন করবো, এটা ক্যালকুলেশন করবো, মান কত হয় একটু ক্যালকুলেটরে আমাকে একটু জানো, দেখি পারো কিনা। আমি আবার বলছি এই জিনিসগুলো অ্যাডমিশনের জন্য, একাডেমিকের জন্য একদমই গুরুত্বপূর্ণ না, একাডেমিকে আসবেই না। সো যারা একটু মনে করো যে না আমি আর একটু আপডেটেড পড়া পড়বো, তাদের জন্য এই পড়াগুলো। সো বেসিকটা একটু মাথায় রাখবা। তাহলে তুমি দেখো এখানে দেওয়া আছে কত বলো তো? 93 দেওয়া আছে। 93 ইন্টু 1.00 1 পয়েন্ট, আমি একটু হিসাব করছি, 1.0074
তাহলে এটার মানটা আসে কত, যে এটার মানটা হচ্ছে 93.68882, এটার মান ইএমইউ হবে, অ্যাটমিক মাস ইউনিট হবে। তারপর দেখো এই মানটা বের করবো যে 146 ইন্টু 1.000086 মোস্ট প্রবাবলি, রাইট? 86, রাইট, 86 একটু মাথায় রাখবা, 86। তো তাহলে ইন্টু, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি এটা মান আসে 147.2556 আসে, 2556 আসে, এএমইউ অ্যাটমিক মাস ইউনিট হবে। এটা কি দেখা যায়? অ্যাটমিক মাস ইউনিট দেখা যায়, লিখছি কি দেখা যাচ্ছে? ফাইন। এরপর আসো 93, এরপর এটা যে 93 ইন্টু 0.00054, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসে 0.05022। তাহলে এই মানগুলোকে সবগুলোকে যদি যোগ করি পরমাণু ভর পাওয়া যাবে, নিউক্লিয়াসের ভর না বলে আমরা অ্যাকচুয়ালি, আমি আবারও বলছি, যদি ইলেকট্রনের ভরটা ইগনোর করো দিস ইজ অলসো কারেক্ট, বাট এখানে যেহেতু ইলেকট্রনের ভরটা দিয়ে দিয়েছে তাহলে এটাকে আমরা কাউন্ট করছি, বাট আদারওয়াইজ যদি ইলেকট্রনের ভরটা দেওয়া না থাকতো ডাজেন্ট ম্যাটার, এটা হইতো না, সমস্যা নেই। সো এটা একটু মাথায় রাখো যে যদি এমসিকিউ আসে তাহলে তুমি দুইটা ভাবে করে যেটা প্রকৃত মান আসবে সেটাই করবে, আর যদি সিকিউ আসে অর্থাৎ রিটেন আসে তাহলে তুমি এভাবে করে দিলে হবে, যেহেতু ইলেকট্রনের ভরটা দেয়া আছে। তো ওভারঅল পরমাণু ভরটা যদি চিন্তা করি তাহলে ইলেকট্রন ভরটাও কাউন্ট করলাম, বাট যদি ইলেকট্রনের ভরটা না হতো তাহলে অঙ্কটা হতো, সোজা কথা হচ্ছে এটা একটু মাথায় রাখো। তো সো যেহেতু এখানে ইলেকট্রনটা দিছে এই কারণে আমি কাউন্ট করছি, দ্যাটস ইট, অন্য কিছু না। তো তাহলে আমি এখানে লিখতে পারবো পরমাণু ভর, যে পরমাণু ভর, তো সুতরাং পরমাণুর ভর, যে পরমাণুর ভর। তাহলে দেখো সবগুলো যোগ করো, তাহলে 93 আসতেছে, 3.688 আসছে, তারপর হচ্ছে প্লাস, এখানে প্লাস হচ্ছে প্লাস 147.2556 আসছে, প্লাস 0.05022 আসছে, তাহলে সব মিলে 140.99 আসছে, যে 140.9938 এত এএমইউ আসছে, এবার আমার খেলা শুরু। তাহলে এই যে ত্রুটিটা, এখন দেখো এটা আছে কত, 237 আছে, আর আছে এখানে, সুতরাং ভর ত্রুটি ইজ ইকুয়াল টু, যে সুতরাং ভর ত্রুটি ইজ ইকুয়াল টু, এই যে ভর ত্রুটি ইজ ইকুয়াল টু 140.9938 থেকে 382 থেকে কত বিয়োগ যাবে, 237.81, এটা বিয়োগ যাবে, এটা এত এএমইউ হবে। তো সুতরাং এই ভর ত্রুটিটাই হবে আমার শক্তিতে পরিণত হবে। তো সুতরাং 140.9938 বিয়োগ 237.81 আমি করব, করার পর বিয়োগ যদি করি তাহলে আমার মান কত আসে, এই 140 না 240, সরি এটা 240 হবে, আমি 140 লিখে ফেলছি, সরি 240 হবে, 240 হবে, যোগ করলে 240, এখানে 240 হবে, 240, সরি 140 হবে না। সো কেউ একটু বলতেছো না, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে 240.9938 মাইনাস 237.81, রাইট, হ্যাঁ রাইট। তো তাহলে আমার মানটা কত আসছে, 3.1, এই যে 3.18382 এএমইউ। তাহলে এই মানটাই কিসে পরিণত হবে, এনার্জিতে পরিণত হবে, এই মানটাই এনার্জিতে পরিণত হবে, এটা একটু মাথায় রাখো। আমি আবার বলছি এই মানটা এনার্জিতে পরিণত হবে, সে একটু মাথায় রাখো। এখানে গাইড বইগুলোতে বুঝছো, আমি একটু বলে দিই, কারণ অনেক গাইড বইগুলোতে দেখুন, যেমন আমি যে ইয়াটা থেকে নিছি সেখানে কিন্তু ইলেকট্রনের ভরটা ধরে নেই। আমি আবারও বলছি ইলেকট্রনের ভরটাকে কাউন্ট, যদিও ইলেকট্রনের ভরটা দেয়া আছে কিন্তু কাউন্ট করে না, যেহেতু এখানে ইলেকট্রনের ভরটা দেয়া আছে ওভারঅল পরমাণু হিসাব করতে গেলে আমি এই জিনিসটা হিসাব করছি। যদি ইলেকট্রনের ভরটা দেওয়া না থাকতো ইটস উইল বি ওকে ফাইন, এটা হইতো। সো রিটার্নে যদি তুমি এটা লেখো ভুল হবে না, এটা মাথায় রাখবা, দ্যাটস ইট। তো এখন যদিও বা আমরা জানি যে ইলেকট্রনের ভরটাকে ভর হিসেবে কাউন্ট, আমরা জানি যে যেহেতু নিউক্লিয়াসের বাইরে থাকে, তো তাহলে এটা হচ্ছে ঘূর্ণায়মানরত অবস্থায় থাকে, নিউক্লিয়াসের তো অত্যন্ত নগণ্য, ইলেকট্রনের ভরকে প্রকৃত ভর হিসেবে ধরা হয় না। সো এই ব্যাপারগুলো একটু বুঝে নিও, কারণ এগুলো সাইকোলজিক্যাল ইস্যু, বুঝতে হবে, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। প্রশ্ন যদি দেওয়া থাকে করবা, না দেওয়া থাকলে টেনশন করার দরকার নাই, এই দুইটি হিসাব করে দিলে হবে। প্রশ্ন যদি দেওয়া না থাকে, আর থাকলে তুমি এটা সহ কাউন্ট করবা, দ্যাটস দ্য পয়েন্ট। এটা হচ্ছে আমার সাজেশন। দেখো এখানে মৌলবাদীর হিসাবে যাইও না, মৌলবাদী মূল ব্যাপারটা অনেক সময় হ্যাঁ এটা নিউক্লিয়াসটা হিসাব করবো, এটা বাদ দেবো, ডোন্ট ডু ইট। যেখানে অনেক সময় টিচাররা যখন প্রশ্ন করে তখন টিচারের সাইকোলজি কি কাজ করে ওটা ইম্পর্টেন্ট। আমরা যখন একটা টিচার হিসেবে যখন প্রশ্ন করি আমি কি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, স্টুডেন্ট বুঝতে পারতেছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখো, দ্যাটস ইট। আচ্ছা তাহলে আমি এখন কি পেলাম, আমি এখন ভর ত্রুটি কত পেলাম, এই যে ভর ত্রুটি, সুতরাং ভর ত্রুটি আমি এখন লিখবো। সুতরাং ভর ত্রুটি, দেখো সুতরাং ভর ত্রুটি, এই যে ভর ত্রুটি
ভর ত্রুটি, তাহলে কত পাচ্ছি 3 পয়েন্ট কত যেন 3.18382 3.18382 AMU অ্যাটমিক মাস ইউনিট। কিছুক্ষণ আগে আমি তোমাকে বলেছি এই ভরটাই এনার্জিতে পরিণত হবে। ওই এনার্জিটা হচ্ছে পুরো নিউক্লিয়াসের শক্তি, আর এই নিউক্লিয়াসের শক্তিকে প্রতি নিউক্লিয়ন, আমার প্রশ্নে কিন্তু কি চাইছে, আমার প্রশ্ন চাইছে প্রতি নিউক্লিয়ন, তার মানে আমার নিউক্লিয়াসে যতটা প্রোটন ইলেকট্রন আছে প্রত্যেকটাকে এক একটা নিউক্লিয়ন সংখ্যা বলে। তাহলে এই নিউক্লিয়নটা তার মানে 239 দ্বারা যদি ভাগ করে ফেলি তাহলে একটা নিউক্লিয়ন, প্রতি নিউক্লিয়ন হিসাবটা আসবে। সো অঙ্কর বেসিক খেয়াল করো, প্রথমে ভর ত্রুটি, তাহলে এই প্রশ্ন থেকে ভর ত্রুটি সংজ্ঞাটা তুমি পারলা যে কি দেওয়া আছে কি বের করলাম, এই দুইটার পার্থক্যটা হচ্ছে ভর ত্রুটি। কি দেওয়া আছে মানে প্রকৃত কত দেওয়া আছে আর হিসাব করে বের করলাম কোনটা, এই দুইটার পার্থক্য ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি বের করার পর ওই ত্রুটি যেটা হবে সেটা এনার্জিতে পরিণত হবে। তো এনার্জি যেটা পাবো সেটাকে আমি গ্রাম একক না কেজি এককে নিয়ে যাব। তো কেজি এককে যদি নিয়ে যেতে চাই তাহলে এখানে 3.18382 ইন্টু 1, আমরা জানি 1 এমইউ সমান 1.67 ইন্টু 10 ইনভার্স কত বলো 24 গ্রাম। তো গ্রামকে যদি কেজিতে নিয়ে যাও তাহলে এখানে 27, যে 27 কেজি। তো তাহলে আমি এই মানটাকে কেজি এককে নিয়ে যাওয়ার পর এটাই হবে, সুতরাং m ইজ ইকুয়াল টু, যে m ইজ ইকুয়াল টু আমার এই মানটা হবে। তাহলে ক্যালকুলেশন করো কত আসে আমাকে বলো, দ্রুত বলো কত আসে আমাকে বলো। এই একটা প্রশ্ন বুঝতে পারলে মানে আমি মোটামুটি টেনশন মুক্ত হবো ইনশাল্লাহ। দেখি কতটুকু পারো, যে 3 পয়েন্ট আমি একটু দেখছি 3.1838 ইন্টু 1.67 এক্সপোনেনশিয়াল ইনভার্স 27, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে মান কত আসছে, যে আমার মান আসছে 5.31, যে 5.3169। আমি পুরো মানগুলোই নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় সামান্য মানের কারণে ঝামেলা হতে পারে। ইন্টু 10 ইনভার্স 27 কেজি। তো এই এম এর মান হচ্ছে এই যে 5.316369, এখানে 69 আমি লিখবো 6946 ইন্টু 10 ইনভার্স 27 কেজি লিখবো। তো আমরা সবাই জানি ই ইজ ইকুয়াল টু কি বলতো এমসি স্কয়ার। তো সুতরাং আমরা সবাই জানি যে ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার শক্তিটা। তাহলে এম এর মানটা পাইছো, সি হচ্ছে আলোর বেগ, তাহলে এম এর মানটা 5.316946 ইন্টু সি এর মান 3.8 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তো এটার উপর স্কয়ার হবে, স্কয়ার হলে যে মানটা আসবে জুল এককে আসবে, এই যে শক্তিটা জুল এককে আসবে। তাহলে ক্যালকুলেশন করলে জুল এককে যদি আসে তো এটার মানটা একটু ক্যালকুলেশন করো, ইন্টু ব্র্যাকেট দাও 3 এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার 8, এটার উপর স্কয়ার দাও, স্কয়ার দিলে মানটা কত আসে, যে 4.7852। আমার ম্যাথ ভুল হচ্ছে কিনা, আমার সরি ক্যালকুলেশন ভুল হচ্ছে কিনা একটু জানাইও, কারণ অনেক সময় ক্যালকুলেশন ভুল হতে পারে, চেক করে নিও। হ্যাঁ আচ্ছা, আমি তো এখানে আরেকটা জিনিস লিখি নি না, আরে আল্লাহ বলতেছো না, দেখো এটা যে আমি এখানে এই মানের পরে যে কেজির এককটা এটা লিখলাম না, যে ইন্টু 10 ইনভার্স 27, এই যে ইন্টু এই মানটা আসবে, ঠিক আছে কেজি এককে। তো তাহলে আমি ক্যালকুলেশন করে কত পেলাম, এত ইন্টু যে 14 ইন্টু 10 ইনভার্স 10 জুল পাইছি, এত জুল পাইছি। এবার আমার কাজ হচ্ছে এই জুলটাকে আমি কিসে পরিণত করব, ইলেকট্রোভোল্টে পরিণত করব। জুলটাকে ইলেকট্রোভোল্টে পরিণত করব, কিছুক্ষণ আগে আমি বললাম জুলটাকে ইলেকট্রোভোল্টে পরিণত করব, আর ইলেকট্রোভোল্টটাকে মেগা ইলেকট্রোভোল্টে পরিণত করব। যে মানটা পাবো মেগা ইলেকট্রোভোল্টে, কারণ আমার প্রশ্নে কি বলেছে দেখো, মানে ইউ শুড থিঙ্ক মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে, যে প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি মেগা ইলেকট্রোভোল্টে নির্ণয় করতে বলছে। সো একটু বুঝে নাও জিনিসটা, কারণ অনেক সময় দেখা যায় সহজ জিনিসই স্টুডেন্টরা বুঝে না। তো আমি বলছিলাম, আমি আবারও বলছি কথাগুলো, প্রথমে হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রোটনের কয়টা আছে, নিউট্রন কয়টা আছে, ওইটা দিয়ে প্রোটনের প্রকৃত মানে প্রোটনের ওভারঅল ভর বের করবা, নিউট্রনের ওভারঅল ভর বের করবা। বের করার পর ইলেকট্রন যদি থাকে ইলেকট্রনের ওভারঅল ভর বের করবা। বের করার পর দেন সবগুলো যোগ হচ্ছে মানে মূলত ভর। তো এখন এই ভর যেটা দেওয়া আছে আর যেটা তুমি বের করছো দুইটার মধ্যে যে পার্থক্যটা, ওই পার্থক্যটাকে কি বলা হয় বলতো, ভর ত্রুটি বলা হয়। এই ভর ত্রুটিটাই হবে কি বলতো, এই ভর ত্রুটিটাই তুমি এটাকে এমইউ এককে আছে অ্যাটমিক মাস ইউনিট, এটাকে তুমি কেজি এককে নিয়ে যাবা। কেজি এককে নিয়ে যাওয়ার পর দেন এনার্জিতে নিয়ে যাবা। এনার্জি হচ্ছে কি, যে এই ই ইজ ইকুয়াল এমসি স্কয়ার, এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি জুল এককে পাবা। সো একটু চেক করে দেখো আনসার, আমার এখানে কত 4.78 আসছে, রাইট? 4.78, আচ্ছা 4.7852, আচ্ছা এখানে ইলেকট্রন দিয়ে করোনা, ফাইন। এবার আমার কাজ যেটা হবে, এটাকে আমি কিসে নিয়ে যাব, জুল এককে আমি নিয়ে গেলাম, আমার কি ঠিক আছে, এখানে এত জুল এককে নিয়ে গেলাম, ফাইন। আমি আবার চেক করছি, কারণ এটা অনেক সময় আমি আবার চেক করতেছি, দেখো 5.31696946 এক্সপোনেনশিয়াল ইনভার্স 27, তারপর হচ্ছে ইন্টু 3 এক্সপোনেনশিয়াল, তারপর হচ্ছে 8 টু দি পাওয়ার, এখানে স্কোয়ার দিলাম, তাহলে ইজিগুলো সমান দিলাম 4.78, এই যে 4.78, তারপর এত জুল আসছে। তো জুলকে আমরা কিসে নিয়ে যাব, ইলেকট্রন। তাহলে এটাকে যদি আমি
যে 1.6 দিয়ে ভাগ করি, দেখো এই যে 1.6, এই 1.6 ইন্টু 10 ইনভার্স 19, তাহলে 4.7452514 ইন্টু 10 ইনভার্স 10, এটা তখন জুলটা ইলেকট্রোভোল্টে পরিণত হবে। তাহলে কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম যে 1 ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল, তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে এই মানটা লিখে দিলাম। তো সো এখান থেকে আমি কনভার্ট করলাম, ইলেকট্রোভোল্টে কনভার্ট করলাম, তাহলে ভাগ দিয়ে দিলাম, এই যে ভাগ 1.6 এক্সপোনেনশিয়াল ইনভার্স 19 আমি দিলাম, দেওয়ার পর আমার এখানে মান আসলো 2900, কত আসলো দেখো 2990, আরে অনেক বড় একটা মান আসছে। তো 2990 আমি দিলাম 90, তারপর হচ্ছে 7 8 2, ওরে আল্লাহ বিশাল একটা মান আসছে। এই মানটাকে আমরা যদি আমরা ভাগ করে ফেলি, কত দ্বারা ভাগ করি, 10⁶ দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমি একসাথে একটা কাজ করি, একটা মেগা ইলেকট্রোভোল্ট দিয়ে করে ফেলি, তাহলে আমার সুবিধা হবে। ইলেকট্রোভোল্ট আচ্ছা করলাম, অসুবিধা নেই। দেন এটা ইলেকট্রোভোল্টটা অনেক বড় মান, 82125, এই যে 125 ইস ওকে, আমি লিখে ফেললাম 125, যে 125 এত ইলেকট্রোভোল্ট। এবার এটাকে যদি মেগা ইলেকট্রোভোল্টে নিয়ে যেতে চাই, যে মেগা ইলেকট্রোভোল্টে নিয়ে যেতে চাই, তাহলে 10⁶ দ্বারা ভাগ করবে, যে ভাগ 10⁶, যে 10⁶ ভাগ 10⁶। তাহলে এটা যদি ভাগ করি, তাহলে আমার মান আসছে যে 2990.782 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে ইলেকট্রোভোল্ট থেকে মেগা ইলেকট্রোভোল্টে আনলা। এবার তোমার কাজ কি, এই মেগা ইলেকট্রোভোল্ট যেটা, সেটা মানে নিউক্লিয়াসের যে এনার্জি, সেটা আমি আবার বলছি, মেগা ইলেকট্রোভোল্টটা নিউক্লিয়াসের যে এনার্জি, সেই এনার্জিটা তুমি পেয়েছো। এবার তোমার কাজ কি, তোমার প্রশ্নে বলেছে যে প্রতি নিউক্লিয়নের জন্য বন্ধন শক্তি বের করতে। তাহলে তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে যে যতটা নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা আছে, এটাকে নিউক্লিয়ার নাম্বার বলা হয়, মানে ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। নিউক্লিয়াস প্রতিটাকে দ্বারা যদি ভাগ করে দাও, এবার তুমি একটু চিন্তা করে, এটাকে সহজ করে আমি ছোট করে দিচ্ছি, দেখো ছোট করে আমি এই পাশে রাখলাম, এই যে এই পাশে রাখলাম, রাখার পর আমি দেখো জাস্ট আমি কি করব, এটাকে এই মানটাকে আমি, সুতরাং প্রতি নিউক্লিয়নের শক্তি হবে, সুতরাং প্রতি নিউক্লিয়নের শক্তি, যে প্রতি নিউক্লিয়নের শক্তি, নিউক্লিয়নের শক্তি, এই যে শক্তি ইজ ইকুয়াল টু কত হবে, 2990.782 ডিভাইডেড বাই 239 সম্ভবত ছিল মেগা ইলেকট্রোভোল্ট। তো তাহলে এটা 239 দ্বারা ভাগ করে দাও, ভাগ 239, এই যে ভাগ 239 দ্বারা ভাগ করে দাও, ভাগ করলে আমার হচ্ছে 12.5137 মেগা ইলেকট্রোভোল্ট। দিস ইজ ইউর আনসার। মাথায় ঢুকছে কিনা একটু জানো, দ্রুত জানো, মাথায় ঢুকছে কিনা একটু জানো, দ্রুত জানো, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, মাথায় ঢুকছে কিনা একটু জানো, দ্রুত জানো, দ্রুত জানো। তাহলে কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানো, দ্রুত জানো, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা মেগা ইলেকট্রোভোল্ট। দেখো এই কোশ্চেনটা কিন্তু অ্যাডমিশন টেস্টে এসেছে, এই কারণে তোমাদেরকে করিয়ে দিচ্ছিলাম। ফাইন, এবার আসো আমরা আরেকটা স্ট্র্যাটেজিক্যালি জিনিস আমরা দেখবো, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা এটা পারবা, এটা কিছুক্ষণ আগে করানো হয়েছে, এটা পারবা, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। এই যে এই কোশ্চেনটা চুয়েট কত সালে এসেছে, চুয়েট 2013-14 সালে এসেছে এই কোশ্চেনটা। একটু দেখো, মনোযোগ দিয়ে সহকারে খেয়াল করো। এখানে দেওয়া আছে যে নিচের কোনটি আইসোটোপকে আইসোটোনে পরিণত করে। কিছুক্ষণ আগে আমি তোমাকে বলছি, এখন দেখো এখানে কিন্তু আরেকটা বেসিক আছে, মানে এই জায়গাতে আরো একটা বেসিক আছে। দেখো এখানে আমরা সবাই জানি এই যে ইলেকট্রনটা এখানে হচ্ছে -1, এখানে 0, ইলেকট্রনের সংকেত এটা লেখা যায়, আমরা লিখলাম আর কি। মনে রাখবা যে বিটা কণা, যেটা বিটা কণা, এই যে বিটা কণা, এই যে বিটা, তাহলে সকল বিটা কণাকে ইলেকট্রন বলা যায়, সকল বিটা কণাকে ইলেকট্রন বলা যায়। এটা একটু বেসিক আর কি, আমি আল্লাহ চলে যাচ্ছে, সরি, যে সকল বিটা কণাকে, আমরা সবাই জানি যে সকল বিটা কণাকে, দেখো সকল বিটা কণাকে, দেখো সকল বিটা কণাকে একটু মনে রাখবা যে সকল বিটাকে ইলেকট্রন বলা যায়, বলা যায়, কিন্তু সকল ইলেকট্রনকে বিটা বলা যায় না। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণটা হচ্ছে গতিশীল, উচ্চতর গতিশীল কণা যেটা নিউক্লিয়াস থেকে নির্গত হবে, এমনি ইলেকট্রন তো বাইরে থাকে, বাট নিউক্লিয়াসের থেকে যদি নির্গত হয় তখন সেটা কি, সেটা বিটা কণা। তো বিটা কণার যে চার্জটা এটা ইলেকট্রনের সাথে মিলে, এই কারণে বিটা কণাকে ইলেকট্রন বলতে পারবা, কিন্তু ইলেকট্রনকে তুমি বিটা কণা বলতে পারবা না। সো দিস ইজ দ্য পয়েন্ট। এই কারণে এই কোশ্চেনের দিকে যদি যাই, আমরা এই কোশ্চেনে যদি যাই,
এই যে এই কোশ্চেনে যদি যাই, সো অনেকে ইলেকট্রন বলবে, অ্যাকচুয়ালি আনসারটা পজিট্রন হবে। কিছুক্ষণ আগে বেসিকটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা হবে না, বেসিকটা পজিট্রন হবে। কেন কিছুক্ষণ আগে আমি তোকে দেখেছিলাম যে অক্সিজেন এখানে 8 দেওয়া আছে, এখানে 14 দেওয়া আছে, এখান থেকে যদি কি পজিট্রন ইমিশন হয়, পজিট্রন মানে কি, তার মানে হচ্ছে ই এখানে +1 আর এখানে হচ্ছে 0, তাহলে এটা যদি ইমিশন হয় তাহলে এখানে নাইট্রোজেনে পরিণত হবে, দ্যাটস দ্য পয়েন্ট। সো এটার নাম হচ্ছে পজিট্রন, এটার নাম হচ্ছে পজিট্রন, এই যে এটার নাম হচ্ছে পজিট্রন, এই যে পজিট্রন, তাহলে এই যে পজিট্রন ইমিশন, সো আনসার এটা হবে পজিট্রন ইমিশন। সো বুঝছো কিনা একটু জানাইও, এটা আনসার হবে পজিট্রন ইমিশন। মাথায় ঢুকছে কিনা একটু জানাইও, কনসেপ্ট মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানাও। দেখো আমি যে বেসিকগুলো পড়ানোর চেষ্টা করছি এটা তোমার কাজে লাগবে অ্যাডমিশনে। আমরা সাধারণত যখন অ্যাডমিশনে পড়তে যাই, যে কোনো কোচিং সেন্টারে যদি আমরা ভর্তি হই, বেসিক্যালি আমরা দেখি যে যারা অফলাইনে হয় সাধারণত, সেখানে কি করা হয় যে একটা ক্লাসের মধ্যে দেখা যায় 3-4টা বা 2-3টা চ্যাপ্টার শেষ করে দেওয়া হয়। তো সময় কম থাকে, 3 ঘন্টার মধ্যে পুরো অনেকগুলো চ্যাপ্টার শেষ করা হয়, তখন এই ছোট ছোট বেসিকগুলো জানা হয় না। আর বেসিকগুলো যদি না জানা থাকে তখন দেখা যায় অ্যাডমিশন টেস্টে তোমার একটু প্রশ্ন সলভ করতে গেলে একটু আনইজি লাগে। অনেকে এনবিটিএম পদ্ধতি মনে রাখে, এনবিটিএম মানে হচ্ছে না বুঝে ঠাড়া মুখস্থ, মানে কোনো কিছু না বুঝে ঠাড়া মুখস্থ করে ফেলে। ইটস ওকে, যেটা যাদের জ্ঞান ভালো, যাদের মুখস্থবিদ্যা ভালো, ইটস ওকে, ইউ ক্যান ক্যারি অন, বাট এটা তোমার জন্য ক্ষতিকর। এই কারণে বেসিকটা জানতে হবে, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখব, এবার হচ্ছে আমরা এটা গেল, এর পরের কোশ্চেনে আমরা যাব। এবার পরের কোশ্চেনে সেম কাহিনী, যে এখান থেকে থোরিয়ামে পরিণত করবা ইমিশনে। দেখো এখান থেকে থোরিয়ামে পরিণত করো, একটা ইয়া বাড়ছে, একটা ইয়া বাড়া মানে হচ্ছে কি, কিছুক্ষণ আগে বললাম যে বাড়ছে, তো বাড়ছে মানে হচ্ছে এখন এখানে বিটা ইমিশন হবে। কেন বিটা ইমিশন হবে? দেখো এই যে এখানে থোরিয়াম দেওয়া আছে, এখানে 90 দেওয়া আছে, এখানে 234 দেওয়া আছে। তো কিছুক্ষণ আগে আমি তোমাকে বলো ইমিশন মানে হচ্ছে চলে যাওয়া -1 আর এখানে 0। তো তাহলে এখানে -1, এখানে -1 মানে কি, কিছুক্ষণ আগে তোমাকে বললাম, তার মানে এটা একটা পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে, তার মানে প্রোটন সংখ্যা বেড়ে যাবে। প্রোটন সংখ্যা কিভাবে বাড়তেছে? নিউট্রন একটা প্রোটন হচ্ছে, দ্যাটস দ্য পয়েন্ট। আমি আবারও বলছি, নিউট্রন একটা প্রোটন হচ্ছে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, নিউট্রনটা প্রোটনে পরিণত হচ্ছে। এই প্রোটনের পরিণত হওয়ার কারণে এটা বিটা ইমিশন হচ্ছে। তো বিটা ইমিশন যদি হয় তাহলে এটা হবে থোরিয়ামটা, এটা হবে তারপর হচ্ছে 234 আর এখানে হচ্ছে 91, দ্যাটস দ্য পয়েন্ট। সো এই কনসেপ্টটাই আমাকে বুঝতে হবে। সো বিটা ইমিশন ইজ ইউর আনসার। বিটা ইমিশন মানে ত্যাগ করা, মাইনাস, আর ওই পাশে তুমি প্লাসও দিতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। এবার আসো এর পরের কোশ্চেনটা আমরা দেখি, এইটা এবার এটা খুবই মজার একটা, এটা যদি পারো, এটা কতগুলো ইউনিভার্সিটিতে যে আসছে, মানে বিশেষ করে চুয়েট বোর্ডে কতবার যে এসেছে মানে বলার মতো না। সো এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা কতবার এসেছে, অনেকবার এসেছে। সো এই কারণে এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আসো এই কোশ্চেনটা সলভ করতে গেলে তুমি একটু খেয়াল করো যে প্রশ্নগুলো যদি দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, যে ইউরেনিয়াম থেকে আলফা, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে আলফা মাইনাস মানে আলফা ইমিশন, এটা বিটা ইমিশন, এটাও বিটা ইমিশন, এটা আলফা ইমিশন। সো অ্যাকচুয়ালি আমার যেটা মাথায় থাকা লাগবে, তুমি কিভাবে মাইন্ড দেখো, একটা প্রোটন সংখ্যা কিন্তু একটার সাথে একটা মিল নেই, মিল আছে 88, তারপর হচ্ছে 90, 91, 92 প্রোটন সংখ্যা মিল নেই। সো আমি উপরটা মানে তুমি যখন অ্যাডমিশন টেস্টে যাও তখন তোমার মাথার মধ্যে থাকবে যে মানে প্রসেস অফ ইলিমিনেশন, মানে ইলিমিনেশন কোনটা করবো সেটা আমার মাথায় থাকতে হবে। যদি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ ইলিমিনেশন দেন ইউ এবল টু আনসার, ডেফিনেটলি তুমি তোমার সাইকোলজিতে খুব সহজে তোমার ধরবে। যদি তুমি প্রসেস অফ এলিমিনেশনটা না জানো তাহলে তোমার ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো কাজ করবে। এই কারণে তোমার মাথার মধ্যে থাকবে, কি থাকবে আমি একটু বলছি, ভালো করে খেয়াল করো, কি থাকবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আলফা মানে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, দেখো 2 এখানে 4, তার মানে দুইটা প্রোটন চলে যাবে। তো তুমি মাথার ভিতরে রাখো যে দুইটা প্রোটন চলে যাওয়া মানে হচ্ছে প্রোটন সংখ্যা 90 হওয়া, একটা বিটা ইমিশন মানে প্রোটনের একটা যোগ হওয়া। কিছুক্ষণ আগে দেখাচ্ছি যে বিটা ইমিশন মানে প্রোটনের একটা যোগ হওয়া। তো তাহলে এই বিটা ইমিশন যোগ হয়েছে, আবার বিটা ইমিশন, তার মানে আবার 92 হবে, আবার আলফা ইমিশন আবার 90 হবে। সো 90 হইছে, এই যে দিস ইজ আনসার 90। টেনশন ছাড়া, উইদাউট এনি টেনশন দাগাই দিবা, টেনশন ছাড়া। সো আলফা চলে যাওয়া মানে হচ্ছে প্রোটন দুইটা চলে যাওয়া, বিটা চলে যাওয়া মানে প্রোটন একটা অ্যাড হওয়া, নিউট্রনটা প্রোটন হয়েছে, দেন আবার বিটা যাওয়া, আবার একটা প্রোটন অ্যাড হয়েছে, আবার আলফা যাওয়া, দুইটা প্রোটন চলে গেছে, তো 90 হয়েছে। তো দ্যাটস দ্য পয়েন্ট। সো কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। সো যোগ বিয়োগ করা, এবার উপরটাও মিলাও, তুমি যদি চাও হ্যাঁ ওকে ফাইন স্যার আমি উপরটাও মিলাতে চাই, বেসিকটা বুঝি কিনে দেখি, তাহলে দেখো উপরটা যখন মিলাবা তখন 4, এই 98, 238 থেকে 4 চলে যাবে, তো তাহলে এখানে হবে 234, যে 234 হবে এটা। আবার বিটা যখন যাবে কোনো পরিবর্তন হয় না, তাহলে 234 এখানে বরাবর থাকবে, 234 বরাবর থাকবে, 234, আবার এখানেও বিটা যাবে 234 বরাবর থাকবে। বাট আবার যখন আলফা যায় তখন আবার 4 চলে যাবে, তো 4 চলে যাওয়া মানে হচ্ছে 230, এই যে 230 এখানে আছে। সো
মানে লজিক্যালি যদি আগাও, আমার যখন এমসিকিউ সলভ করতে দেয় তখন তো আমার এত কিছু চিন্তা করার টাইম থাকে না, আমার সময় কম, কম সময়ের মধ্যে বেস্ট আনসারটা তোমাকে প্রোভাইড করতে হবে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক রুলস অফ ইট। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইফ ইউ নো দ্য বেসিক রুলস অফ ইট, দেন ইউ উইল এবল টু আনসার। আই থিঙ্ক ইউ গট ইট। ওকে ফাইন, এরপরে কোয়েশ্চেনে যাই। এটা আসছে খুয়েট 17-18 সালে। আশা করি পারার কথা, দেখি পারো কিনা, কে কে পারো একটু দেখি, আমাকে একটু বলবা কে কে পারো, একটু জানাইও এখানে কি কি প্রবলেম আছে, কি কি ভালো করে দেখো, ভালো করে দেখো, আশা করি পারবা। দেখো আমি একটা জিনিস বারবার বলছিলাম যে তোমাদের যারা এইচএসসি 28 ব্যাচ, তোমাদের কিন্তু ক্লাস 9-এ পড়েছো একটা বই, ক্লাস 10-এ পড়েছো আরেকটা বই, এবং ওই বইটাও পুরোটা পড়ো নাই, অর্ধেক পড়ছো। তোমাদের এখনই অনেকেরই একটা মানে ডিলেমা কাজ করে যে আমি কি এসএসসির বইটা পড়ে কি আবার পড়বো ইন্টারের বইটা, নাকি আমি ইন্টারের বইটাই শুরু করবো। আমার আনসার হচ্ছে এসএসসির বই ধরারই দরকার নেই, কারণ এখানে যে বেসিক আছে সস্তা বেসিক, ওই বেসিকগুলো না ফোকাস করে তোমার ফোকাস করা উচিত ইন্টারের বইয়ের যে যে টপিকগুলো আছে সেই টপিকে বেসিকগুলো ফোকাস করা উচিত। কারণ এসএসসি জিনিসটা আর এখন লাগবে না, আর এখানে অনেক মানে খুব সিলি কতগুলো বেসিক আছে যেগুলো ইন্টারে কোনো কাজে লাগে না। তো এই কারণে আমি বলবো তোমাদেরকে যে ইন্টারে যদি তুমি ভালো করতে চাও অ্যাডমিশন টেস্ট সহ, তোমাকে একদম জিরো লেভেল থেকে এখনগুলো বুঝতে, এই ক্লাসগুলো করো, বন্ধু বান্ধবকে জানাই দাও, এখানে তুমি ইয়া করো, মেনশন করো, তারপরে ইনশাল্লাহ দেখবা যে তখন একবার বলতে পারবে হ্যাঁ স্যার আমরা এটা পারি বা পারবো, এটা একটা তুমি বলতে পারবা। আচ্ছা, এটার আনসারটা কেউ বলতে পারবে কিনা আমি একটু দেখি। দেখো প্রথমে তুমি একটু খেয়াল করো যে এই জায়গাতে যে আলফা চলে গেছে, তো আলফা চলে যাওয়া মানে হচ্ছে আমি কি বললাম কিছুক্ষণ আগে, বললাম যে 2 চলে যাওয়া, তাহলে এখানে 88 হবে, এই জায়গাতে 88 হবে, আবার বিটা চলে গেছে তাহলে 89 হবে, আবার বিটা গেছে তাহলে 90 হবে, আবার আলফা গেছে 88 হবে, আবার আলফা গেছে 84 হবে। সো সরি 84 বলছি, 86 হবে, 86 হবে, আলফা গেলে 2 যাওয়া, তো 86 কার আছে একটা, এই যে 86, ওয়াও এটা আনসার আমার একদম টেনশন ছাড়া, উইদাউট এনি টেনশন আনসার হচ্ছে আমার এই নাম্বার, একদম টেনশন ছাড়া, শুধু বেসিকটা বুঝবা। যে দেখো আমি আবার বলছি আলফা, আলফা মানে হচ্ছে হিলিয়াম, এখানে 2 এখানে 4, তো তার মানে 2টা চলে গেছে, ইমিশন চলে যাওয়া, তো 2 চলে গেলে 88 হয়। আবার বিটা, বিটা মানে হচ্ছে কি ই, এখানে হচ্ছে 0 এখানে হচ্ছে মাইনাস, তো তাহলে একটা বাড়া, তো একটা বাড়া মানে হচ্ছে কি একটা প্রোটন সংখ্যা বাড়া, তো একটা নিউট্রন থেকে প্রোটন হয়ে যায়, তাই 89 হওয়া, আবার বিটা ইমিশন, আবার প্রোটন একটা বাড়া, আবার আলফা ইমিশন প্রোটন 2টা কমা, আবার আলফা ইমিশন প্রোটন 2টা কমা, এই প্রোটন 2টা কমে গেছে, মানে পারমাণবিক সংখ্যা কমে যাচ্ছে। সো আমার এখানে 86 আছে, 1 নাম্বার, 1 নাম্বারই হলো আমার আনসার। মাথায় ঢুকছে কিনা একটু জানো, 86 হলো আমার 1 নাম্বার, মাথায় ঢুকছে কিনা একটু জানো, দ্রুত জানো, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা আমাকে একটু দ্রুত জানো। এবার হচ্ছে আমার এই কোশ্চেনটাও পারবা, এই যে 1 আলফারে এখানেও সেম কাহিনী, দেখো 1 এখানে একটু কাহিনী আছে, 1 আলফারে মানে হচ্ছে আলফারে যখন চলে যাবে তার মানে হচ্ছে এটা হচ্ছে 11, প্রোটন সংখ্যা 11, আবার বিটারে মানে হচ্ছে 12, আবার বিটারে মানে হচ্ছে 13, তো তাহলে 13 হচ্ছে তো 2টা, এটা এবং এটা বাদ, তাহলে ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম হবে না, 13 2টা, কিন্তু এখানে একটা 27 দেওয়া আছে আর একটা 23 দেওয়া আছে, তখন তুমি কি করবা, তখন এখান থেকে আলফারে যখন চলে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে 23 থেকে যখন 4 চলে যায়, 23 থেকে 4 চলে গেলে কত, সরি 27 থেকে 4 চলে গেলে 23, তাহলে এখানে বিটারেতে তাহলে 23 এখানে বরাবর থাকবে, এখানে আবার বিটারে আবার 23 বরাবর থাকবে, সো 23 হচ্ছে এটাই তোমার আনসার, 23টা হবে, 23 হবে, বড় সংখ্যা 23 হবে। মাথায় ঢুকছে কিনা একটু জানো, দ্রুত জানো, মাথায় ঢুকছে কিনা একটু দ্রুত জানো, কনসেপ্টটা ক্লিয়ার কিনা। আমাদের এই ক্লাসগুলো যদি তোমার সামান্য উপকারে এসে থাকে তোমরা একটু শেয়ার করে দিও, বন্ধু বান্ধবকে জানাইও, ঠিক আছে, আশা করি উপকৃত হবা ইনশাল্লাহ। এবার আসো আমরা এরপরে নিউক্লিয়ার বিক্রিয়া থেকে অ্যাস বাহির করো, দেখো সেম কাহিনী, এটা কোথায় আসছে, সিকের ওয়েট আসছে 20-21 সালে আসছে, তাহলে একদম পানির মতো সোজা, দেখো 2টা কমে গেছে মানে 90, একটা বাড়ছে 91, আরেকটা 2টা কমে গেছে তাহলে 89, একটা তার মানে আবার 90, আবার 2টা মানে 88, তো 88 কোনটা আছে, এই যে এই যে আনসার, ওয়াও জোস, এই যে 2টা কমে গেছে একটা বাড়ছে, 2টা কমে গেছে একটা বাড়ছে, 2টা কমে গেছে, দ্যাটস দ্য আনসার। তাহলে এস এর মানটা এই যে 88, তাহলে পারমাণবিক সংখ্যা 88 আছে, একটারই আনসার, সো এটাই হবে আনসার। কত সোজা, না পারলে কি করবা, ঝাড়ার বাড়ি, না পারলে মাইর দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে
এখানে বলেছে দেখো যে স্ক্যান্ডিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করলে ক্যালসিয়াম আইসোটোপ উৎপন্ন হয়। এই সমীকরণটা কি হবে? চুয়েট কত সালে আসছে? 2011-12 সালে আসছে, 2011-12 সালে আসছে। তাহলে তুমি দেখো স্ক্যান্ডিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করছো, ইসোকে স্ক্যান্ডিয়াম 21, এটা মাথায় রাখবা। সো এখানে 24, এটা হবে না, সো এটা হবে না, এবং নান অফ দিসও আমি এটা ইগনোর করলাম। নিউট্রন দ্বারা আঘাত করছো, আঘাত করলে তোমার মাথার ভিতরে থাকবে যে মানে তোমার মাথার মধ্যে কি থাকবে? মাথার মধ্যে থাকবে যে এই দুইটার যোগফল 21 এখানে আছে আর এখানে 45, তাহলে এখানে হচ্ছে 45 আর 1 46, তাহলে এখানে হচ্ছে 46। এখন এদিকে মিলাও, 45 আর 1 46 হয়ে গেছে, তাহলে এখানে 46 আছে, এখানে 45 আছে। তো এখন তুমি একটু সবাই জানো যে নিউট্রনের কি থাকে না বলো? নিউট্রনের এখানে এই নিউট্রনের সংকেত কিন্তু এটা না, এটা নিউট্রনের সংকেত না, নিউট্রনের সংকেত হচ্ছে এটা। সো দিস ইজ ইউর আনসার, এ নাম্বার হবে তোমার আনসার। তাহলে এখানে কনসেপ্টটা খাটাও, নিউট্রন মানে এটা, সংকেত এটা হবে না, সো নান অফ দিসও হবে না, এটাও হবে না, এটা তো এমনিই বোঝা যাচ্ছে, স্ক্যান্ডিয়ামে তো 24 হবেই না। সো দেয়ারফর এখানে 21 আর 20 আর 1 21, আর এখানে 45 1 46, আর এখানে 45 আর 1 46, দ্যাটস দ্য পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছো, মাথায় ঢুকছে কিনা জানো, দ্রুত জানো। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো, সম্পূর্ণ ভালো করে বুঝতে পেরেছো। এবার আসো আমরা এগুলো পারবে, এগুলো নিয়ে আমি আর খুয়েটে পারবে করাইছি, বেসিকগুলো করাই দিয়েছি, এগুলো নিয়ে আর কোনো কাহিনী। এবার হচ্ছে আমি কয়েকটা বেসিক 3-4টা প্রশ্ন করাতে চাই, দেখি তোমরা পারো কিনা। এগুলো হচ্ছে আগের বেসিক। এই কোশ্চেনের দিকে তাকাও, এখানে বলা হচ্ছে থায়োসালফেট, এই থায়োসালফেটে সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা কত? তাহলে এখানে কি চাইছে? যোজন ইলেকট্রন চাইছে। তো যোজন ইলেকট্রন যদি চায় তাহলে তুমি একটু খেয়াল করো যে সালফারের সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন থাকে হচ্ছে 6টা। তো সালফার কয়টা আছে? 2টা, তাহলে এখানে 2 দাও, তাহলে 6 দুগুণে 12, এখানে 12 হবে। তারপরে দেখো অক্সিজেনের সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন আছে 6টা, তাহলে অক্সিজেন কয়টা আছে? 3টা, তাহলে 3 দুগুণে 3 6 18 18। এবার তুমি যোগ করো, যোগ করলে এখানে 30 হয়। বাট বাড়তি ইলেকট্রন আছে 2টা, যোজন ইলেকট্রন মানে বাহিরে সর্ববহিষ্ঠ স্তরে, তাহলে বাহিরে ইলেকট্রন আসছে মানে ইলেকট্রন 2টা মাইনাস হয়েছে, তো তার মানে আরো 2টি ইলেকট্রন তার বাড়তি হবে। তো দেয়ারফর এখানে মোট ইলেকট্রন হবে 32 যোজন ইলেকট্রন। কেন্দ্রীয় ইলেকট্রন বলা নেই, যোজন ইলেকট্রন মানে সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন কয়টা আছে? আনসার হবে 32। আশা করি বুঝতে পেরেছো, আনসার 32 হবে, আনসার 32। আনসার 32 হবে, মাথায় ঢুকছে কিনা একটু জানাই, আনসার 32। ওকে, এরপরে কোশ্চেনে আসো। বলো হচ্ছে এটা অনেকেই ভুল করে, আমার এখানে একটা অপশন দেওয়া উচিত, আমি ভুল করতেছি। অপশন হচ্ছে 240, আমি একটা অপশন দিলাম এখানে, মানে 160-এর পরিবর্তে 240 দিলাম। অনেকে স্টুডেন্টরা ভুল করবে। দেখো এখানে P4, এই P4 হচ্ছে একটা অণু, একটা অণু, নট পরমাণু, একটা অণু। তো একটা পরমাণুতে নিউট্রন থাকে কয়টা? এখানে বলছে 15টি অণুর মধ্যে কয়টি নিউট্রন আছে, নিউট্রন তোমার চাইছে, জানতে চাইছে। তো তাহলে তুমি একটু চিন্তা করো যে একটার মধ্যে এখানে 15 আর এখানে হচ্ছে তোমার 31, তাহলে একটার মধ্যে নিউট্রন সংখ্যা, যে নিউট্রন সংখ্যা তাহলে কত হচ্ছে? 16। তো একটা পরমাণুর মধ্যে, কিন্তু অণু যখন হবে তখন P4 যখন হবে তখন সেক্ষেত্রে এটা কত হবে বলো? 31 15, তো তাহলে এখানে কত হবে বলো তো? এটা যখন হবে তাহলে 16 ইন্টু কত হবে? 4 হবে, তাহলে 4 16 64টা। তাহলে একটা পরমাণু, একটা অণুর মধ্যে, তাহলে একটি অণুর মধ্যে, একটি P4 এর মধ্যে, P4 এর মধ্যে নিউট্রন থাকে কয়টা? নিউট্রন থাকে কয়টা বলো তো? নিউট্রন থাকে হচ্ছে 64টা। তাহলে আমার এই জায়গাতে তুমি একটু ভালো করে খেয়াল করো যে আমার এই জায়গাতে 15টি বলছে, যে 15টি বলছে, তাহলে 64কে যদি তুমি 15 দ্বারা গুণ করে দাও তাহলে আনসার হবে 960। সো ইউর আনসার ইজ 960। আই থিঙ্ক মাথায় ঢুকছে কিনা একটু জানো, দ্রুত দ্রুত কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা জানো, দ্রুত জানো। তাহলে আনসার কত হবে? আনসার হবে 960, যে 960। তাহলে এখানে অনেকেই ভুল করে, অনেকে কি করে জানো? ওই 16 ইন্টু 15 দে, এই অনেকে যেটা ভুল করে, যে ভুলটা করে, অনেকেই ভুল যেটা করে, এই 16 সাথে 15টা গুণ করে দেয়। তো এখানে 16 সাথে 15 হবে, এটা P4 দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ট্রেকিং পয়েন্ট, মনে রাখবা। আর S8 যখন হবে সালফারেট, অর্থাৎ সালফারের 8টা পরমাণু মিলে একটা অণুর স্ট্রাকচার তৈরি করে, তার মানে এটা অক্টামার, মানে মনোমার, ডাইমার, ট্রাইমার একটা, তাহলে এখানে 4টা পরমাণু মিলে একটা অণুর স্ট্রাকচার তৈরি করে। তো এই কারণে P4 একসাথে থাকে, এই কারণে তোমাকে মাথায় রাখতে হবে এই P4 এর অণুর মধ্যে চাইছে, তার মানে P4 পুরোটা মিলে হচ্ছে একটা অণু, চিন্তা করতে হবে। মাথায় ঢুকছে কিনা একটু জানাইও।
ফাইন, এই দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ছিল, জানার কথা ছিল। আচ্ছা, এবার হচ্ছে অ্যামোনিয়ামে, যে অ্যামোনিয়ামের মধ্যে, যে অ্যামোনিয়ামের মধ্যে এখানে বলা হচ্ছে অ্যামোনিয়াম আয়নে মোট কয়টি নিউট্রন থাকে। তো তাহলে এই অ্যামোনিয়াম আয়ন যদি তুমি চিন্তা করো, তাহলে হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন থাকবে না। কেন? আমরা জানি হাইড্রোজেনের যে হাইড্রোজেন 1 1, তো তার মানে কোনো নিউট্রন নাই। কেন? একটা ভর সংখ্যা 1 এবং প্রোটন সংখ্যা 1, তাহলে কোনো নিউট্রন নেই, কোনো নিউট্রন নেই, কোনো নিউট্রন নেই, যে নিউট্রন নেই, কোনো নিউট্রন নেই, একটু মনে রাখো, কোনো নিউট্রন নেই। তাহলে নাইট্রোজেনের মধ্যে এখানে আমরা জানি 14 আর 7, তাহলে নিউট্রন কয়টা আছে এখানে? নিউট্রন থাকে কয়টা? 7টা। তো তাহলে অ্যামোনিয়ার মধ্যে একটা নাইট্রোজেন আছে, সো আনসার 7 হবে। সো কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা দেখ। এটা কোথায় আসছে? এটা চিটং ইউনিভার্সিটিতে আসছে। কত সালে আসছে? 2016-17 সালে আসছে। মাথায় ঢুকছে কিনা একটু জানাইও, মাথায় ঢুকেছে কিনা একটু জানাইও, কনসেপ্টটা বুঝেছো কিনা, মাথায় ঢুকেছে কিনা একটু জানাইও। এবার আমরা দেখব পরমাণু দুইটা কণিকা পরস্পর সমান। আমরা সবাই জানি একটা পরমাণুতে যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রন থাকে, যদি চার্জিত না হয়। মানে কোন একটা পরমাণুতে যতটা ইলেকট্রন থাকবে ঠিক ততটাই প্রোটন থাকবে, যদি চার্জ না হয় বা চার্জ জিরো হয়। সো একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সাধারণত সমান, এটা মনে রাখবা, এটা মাথায় রাখবা। সো অনেক সময় তোমাদের ভুল হতে পারে, এটা যাতে ভুল না হয়, কোনোভাবে যাতে ভুল না হয়। এবার আসো, এই আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? একদম পানির মতো, 15 থেকে 7 বিয়োগ দাও, তাহলে কত হয়? 15 থেকে 7 বিয়োগ দিলে কত হয়? 15 থেকে 7 বিয়োগ দিলে 8 হয়, তাহলে 8 হবে আনসার। সো এবার বাকি যে জিনিসগুলো আছে, বাকি যেগুলো আছে সেগুলা অনেক সহজ, এগুলা বলে দেওয়ার অপেক্ষা রাখে না, দেখলেই পারবা। দেখো এই ইচ্ছা, এটা আসছে সিকিউ রুয়েট আসছে, এটা দেখি এটা পারো কিনা। এটা সিকিউ রুয়েট আসছে, এটা একটা করার বিষয়, অঙ্কটা করার বিষয়, দেখি এটা পারো কিনা। সিকিউ রুয়েট আসছে এটাতে, মানে একটু ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে। মানে হচ্ছে তুমি মানে মানে পারার মতো মনে হলেও পারবা না, এরকম একটা মানে কাজ করে, এরকম একটা বিষয় কাজ করে। তো আমি চাইবো যে তুমি এটা পারো, তাহলে কেমনে পারো সেটা একটু সাইকোলজি খাটাও। আমরা সবাই জানি যে কোনো একটা মোলের পারমাণবিক সংখ্যা এখানে কত হয়? নিচে থাকে, বাম পাশে নিচে থাকে, বাম পাশে নিচে থাকে, এটা তোমরা দেখে গত ক্লাসে শিখিয়েছিলাম। তো তোমরা একটু খেয়াল করো যে প্রোটন সংখ্যা যদি আমি জেনে যাই তাহলে পরমাণুর নামটা জেনে যাব, আর পরমাণুর নামটা যদি জেনে যাই তাহলে এটা কোন শ্রেণীতে আছে বা কোন গ্রুপে আছে জানতে পারবো। তো বলছে ওয়াই মোলোটি কোন শ্রেণী নির্ণয় করো, এই যে নির্ণয় করো, তোমার থেকে জানতে চাইছে ওয়াই মোলোটি, মানে ওয়াই মোলোটা কোন শ্রেণীর সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। আমি আবারও বলছি, ওয়াই মোলোটা কোন শ্রেণীর সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তো তাহলে তোমার মাথার মধ্যে থাকবে, যেখানে এর মান নাই, বি এর মান নাই, তুমি কেমনে করবা? মনে রাখো সবসময় এই পৃথিবীতে একটা মৌলই আছে যার প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা সেম, তাহলে এখানে আর এখানে দেখো স্টুডেন্টরা আমাকে বলছে যখন আমি সলভ করাতে যাচ্ছিলাম, স্যার ডাইন পাশে তো ইয়ে থাকে, চার্জ থাকে, তাহলে স্যার এটা এখানে দিলে তো হবে না, এখন আয় কিনতাম। আমি কি করবো? মানে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন এটা, ওরা ভুল করেছে না? ভুল করে না, এটা রাইট। যদি চার্জও চিন্তা করো, মানে চার্জও চিন্তা করো, তাহলে হাইড্রোজেনের চার্জ কত? 1 না? +1 না? বেসিক্যালি হাইড্রোজেনের চার্জ কত? +1, তাহলে এই এটা তাও কারেক্ট। তার মানে চার্জও 1 হয়, ওরকম পরমাণুর নাম হাইড্রোজেন। তার মানে এটা ডানে থাক বামে থাক, এটা হাইড্রোজেনই হবে। মানে স্টুডেন্ট আমি যখন করাতেছিলাম, স্যার এইখানে ডান পাশে আছে, তো ডান পাশে থাকলে চার্জ বুঝাই স্যার, কারণ যে কোনো কিছুর এখানে প্লাস মাইনাস থাকলে চার্জ এখানে থাকে, তাহলে তো স্যার এখানে স্যার হয়নি স্যার, আমাকে বলছে, বুঝছো? তো আমি বললাম যে বাবা হাইড্রোজেনের চার্জ কত? তো স্যার 1, তো তাহলে ভুল করে করল, এটাও 1 এটাও 1, হইছে তো, তোমার খালি গিলু খাটাইতে হবে। কি খাটাইতে হবে? গেলো খাটাইতে হবে। খিদা খাস সময় ঢুকাইলে আরে বা সিলোডি বাসা। তাহলে আমার এখানে মাথায় রাখতে হবে যে এটা ডানে থাক বামে থাক, আমার মাথার ভিতরে থাকবে যে এটা হাইড্রোজেন। কেন? কারণ চার্জও তো 1 হয়, তো তাহলে দেয়ারফর এটা হাইড্রোজেন। তো হাইড্রোজেনের তাহলে এটার মান এর মান 1 হবে, তাহলে হাইড্রোজেন হবে। তো হাইড্রোজেন যদি হয়, তো তাহলে তুমি একটু চিন্তা করো যে b - 1 = 5, তো সুতরাং b = 5 + 1 = 6। 6 মানে হচ্ছে এই মৌলটা হচ্ছে কার্বন, এই যে কার্বন, এটা কার্বন। তো কার্বন কত নাম্বার গ্রুপে? 14 নাম্বার গ্রুপে। বলতে হবে समझदार के लिए इशारा काफी है। আবার বলো, समझदार के लिए इशारा काफी है। মাথায় ঢুকছে কিনা জানো? এই বুঝছো কিনা তাড়াতাড়ি দ্রুত জানো। যারা ক্লাসটা দেখবা কমেন্ট করবা, দেখো কি অবস্থা, বুঝো কিনা আমি একটু দেখতে চাই। ওকে ফাইন, মানে আমরা অলমোস্ট শেষ পর্যায়ে, আমাদের বেসিক যা যা দরকার ছিল সেগুলো পড়িয়েছি। এখানে এগুলো পারবা, এরা গত ক্লাসে পড়েছে আইসি ইলেকট্রনিক কাকে বলে, আইসোটোপ কাকে বলে, এগুলো আমাদের অনেক প্র্যাকটিস আছে। আমার মনে হয় আজকে কয়টা স্লাইড আছে আমি একটু যদি দেখাই,
অ্যাপ্রক্সিমেটলি স্লাইড আছে, এগুলো সবগুলো সেম সেম। সো আমি আর আলোচনা তোমার বেশি লম্বা করব না এটা, কারণ বেসিক যেটা যেটা দরকার ছিল সেগুলো চলে আসছে, হ্যাঁ হ্যাঁ চলে আসছে এগুলা। তাহলে এই ক্ষেত্রে আমাদের সব মিলিয়ে আমাদের স্লাইড আছে মনে হয় এখানে কয়টা আছে আমি দেখি, কয়টা করলাই না ওরে আল্লাহ, আমাদের এখানে স্লাইড আছে প্রায় 103টা। তার মানে আরও 103টা প্র্যাকটিস আছে। তোমাদের স্লাইডগুলো যখন দেওয়া হবে তোমরা বাকিগুলো নিজেরা নিজেরা প্র্যাকটিস করবো, আশা করি সব পারবা, কারণ আমি সবগুলো বেসিকই এখানে দিয়ে দিয়েছি, মানে প্রত্যেকটা বেসিক আলোচনা করেছি আমি এখানে। সো আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে। আজকে আশা করি শেষ করেছি। আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা কি পড়াবো, রাদারফোর্ডের পরমাণু মডেল পড়াবো এবং আলফা কণা পরীক্ষাটা পড়াবো, ঠিক আছে। তো সবাই আমার জন্য দোয়া করবা যাতে তোমাদের এই ক্লাসগুলো সুন্দরভাবে প্রাণবন্তভাবে নিতে পারি। আর বন্ধু বান্ধবকে জানাই দেবা। আর আমাদের অফলাইন ক্লাস আছে গুলজার টাওয়ার 4 তলায়, এখানে চলে আসবা যদি কারো কোনো প্রবলেম থাকে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।